পরম জ্ঞান, স্পিরিচুয়ালিটি, ডিসিপ্লিন, ডেডিকেশন, ইন্টেলিজেন্স এবং মানুষের সমস্ত রকম মেটেরিয়াল যে আমাদের কারকতা আছে তার বাইরের যে সমস্ত স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে আমাদের সর্বতোভাবে যে যুক্ত থাকা উচিত, এই যে কারকতা বহনকারী প্ল্যানেট সে হচ্ছে স্যাটার্ন। সেই জন্য তার জ্ঞানের আগে অলওয়েজ পরম কথাটা ইউজ করা হয় আমাদেরই ইউনিভার্সের মধ্যে যতটা পর্যন্ত সে জ্ঞান ক্যারি করতে পারে। তো সেই স্যাটার্ন আগামী 3 তারিখ 3রা অক্টোবর তার নক্ষত্র পরিবর্তন করে বক্র গতিতে পুনরায় শতভিষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে প্রায় পরবর্তী 85 দিনের জন্য টেন্টেটিভলি। তো এই নক্ষত্র পরিবর্তনের ফলে সার্বিক ফলাফল তথা আমাদের ব্যক্তিগত স্তরে যে ফলাফল, অর্থাৎ যেটাকে আমরা লগ্নভিত্তিক বা রাশিভিত্তিক ফলাফল বলি, সেই নিয়ে আজকে আলোচনা মূলত থাকবে। তো আলোচনা শুরু করার আগে দুটো জিনিস বলি, সবাইকেই বলছি, ফোনে দয়া করে কেউ কনসালটেন্সি চাইবেন না। ফোনে আমি কাজটা প্রায় করি না বললেই চলে। আর নাম্বার 2 হচ্ছে, কেউ যখন ফোনে কথা বলবেন কথাকে সংকোচন করে বলবেন, এক্সগ্যাজারেট করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়। আর সকালের দিকে যত পারবেন ফোন করবেন না, খুব নেসেসিটি না থাকলে যা ফোন করবেন রাত্রিবেলার দিকে করবেন। আর জিনিসটা আগে থেকে বিষয়টা তৈরি করে একদম পিন পয়েন্ট প্রশ্ন করবেন। আমার ভালো মন্দ এই সমস্ত মানে লৌকিকতা ভদ্রতার প্রয়োজন নেই। আপনি আমাকে ফোন করছেন মানে আপনার কোনো প্রয়োজন আছে, সুতরাং প্রয়োজনটুকু নিবৃত্তি করে আপনি ফোনটা রেখে দেবেন, তার বেশি কিছুর দরকার নেই। আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি একদম। সেটা হচ্ছে আগামী 3 তারিখ 3রা অক্টোবর সকাল 10টা 8 মিনিটে শনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ 20 ডিগ্রিতে এসে দাঁড়াবে। 20 ডিগ্রিতে আসা মাত্র সে শতভিষা নক্ষত্রের 4র্থ চরণে, যেটা মীন রাশির নবাংশ, সেখানে শনি প্রবেশ করবে। অর্থাৎ নবাংশে শনি এতদিন যে ডেবিলিটেটেড স্টেটে ছিল সেখান থেকে মীনের নবাংশে আসবে। তো এটা চলবে শনি পরবর্তী প্রায় 85 দিনের জন্য। আমি দুটো পার্টে ভাগ করে বলছি, কারণ এই অবস্থা এবং এই নক্ষত্রে থাকাকালীনই স্যাটার্ন ডাইরেক্ট হবে। সেটা হচ্ছে 15ই নভেম্বর 15/11/2024 বিকেল 5টা 9 মিনিটে শনি ডাইরেক্ট হবে। কত ডিগ্রিতে সে ডাইরেক্ট হবে? 18 ডিগ্রি 28 মিনিট 41 সেকেন্ডে। এটা ম্যাক্সিমাম পর্যন্ত ও নিচে নামবে এইবারের যে বকরি স্টেটে। এবং কুম্ভ রাশিতে এই নিয়ে 3বারও বকরি হলো। প্রথমে বকরি হয়ে মকরে চলে গেছিল, দ্বিতীয়বার গত বছর বকরি হয়েছে মাঝামাঝি স্টেটে, এবং 3rd টাইম ও বকরি হচ্ছে। এরপরে যখন মার্গী হয়ে গতি নেবে তখন মিনে চলে যাবে, 8 ডিগ্রির কাছাকাছি গিয়ে বকরি হয়ে 1 ডিগ্রির কাছাকাছি নেমে আসবে, কিন্তু মীন রাশিতেই থাকবে। আজ থেকে 30 বছর আগে যেরকম মীন থেকে আবার কুম্ভে প্রবেশ করেছিল, সেরকম প্রবেশের কোনো সম্ভাবনা শনির সামনের বছর থাকবে না। তো যে কোনো গ্রহেরই, বিশেষত শনি ছাড়া আর কেউ হয় না এক ঘরে একের বেশি বার একটা নির্দিষ্ট ঘরে অবস্থান করাকালীন। এটা 3rd টাইম বকরি হচ্ছে, এবং এটা এই মুহূর্তের যে প্ল্যানেট পজিশন আছে, যেটা নিয়ে বছরের একদম শুরুর তারিখে যে অনুষ্ঠান করেছিলাম 1/1/2024, যারা যারা শুনেছেন তারা জানেন আমি বলেছিলাম যে এই যে স্টেটটা যাবে, এই স্টেটটাকে কখনোই খুব একটা খুব পিসফুল বা সব দিক থেকে একটা মোটামুটিভাবে একটা সাধারণ বা স্বাভাবিক একটা স্টেট হিসেবে বর্ণনা করা যায়, সেটা নয়। তো সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে। তো স্যাটার্ন ডাইরেক্ট হবে কবে? 15 তারিখ নভেম্বর মাসে। তারপরে স্যাটার্ন আবার ডাইরেক্ট মোশন নেবে আস্তে আস্তে। তো সেটা নিয়ে শনি আলটিমেটলি এই 20 ডিগ্রি পুনরায়
ক্রস করবে যে তারিখটা, সেটা হচ্ছে 27/12/2024। তাহলে বুঝুন, ও যেদিন ডাইরেক্ট হচ্ছে 15 তারিখ, আর 15 তারিখ থেকে ও 1.5 ডিগ্রির কাছাকাছি যেতে স্যাটার্নের সময় লাগছে প্রায় 43 দিনের মতো। তাহলে কত স্লো যাবে, অন্তত প্রথম 20 দিন তো খুবই স্লো যাবে, তারপরে আস্তে আস্তে গতি নেবে। তো 27/12/2024 রাত্রি 11টা 7 মিনিটে শনি পুনরায় শতভিষা নক্ষত্রকে পরবর্তী প্রায় 28 বছরের জন্য ত্যাগ করে সে পুনরায় বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এবং আস্তে আস্তে গতি নিতে শুরু করবে, এবং সামনের বছর 29শে মার্চ সে মীন রাশিতে প্রবেশ করবে। তা আমাদের আলোচনার বিষয়বস্তুটা থাকবে এই 27/12/2024 পর্যন্ত। তো আলোচনার একদম প্রারম্ভিক ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে বেসিক স্যাটার্নের নেচার এবং বেসিক শতভিষা নক্ষত্রের নেচার। তো শনি নিয়ে আলোচনা করার সময় বললাম স্যাটার্ন হচ্ছে পরম জ্ঞানের তার প্রকৃতি, স্পিরিচুয়ালিটি, ডিসিপ্লিন, আমাদের ডেডিকেশন, বিশেষত কার্মিক ডেডিকেশন, কালপুরুষের 10ম এবং 11 নম্বর ঘর। তো শরীরের যে সমস্ত মেজর অর্গান, যে সমস্ত অর্গানকে আমরা ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারি না, ইন্টারনাল যে অর্গান আছে যেগুলো অনৈচ্ছিক পেশি দ্বারা চালিত হয়, বা অনৈচ্ছিক যে আমাদের যে মাসল, আমাদের যে নার্ভ আছে সেগুলো দ্বারা পরিচালিত হয়, সেই সমস্ত যন্ত্রাংশ, অর্থাৎ লিভার থেকে কতটা উৎসেচক বেরোবে বা কোন হরমোন বেরোবে, বা প্যানক্রিয়াস থেকে কোন হরমোন বেরোনো উচিত বা উৎসেচক বেরোনো উচিত, এটা আমাদের কোনো কন্ট্রোল নেই। আমাদের বডিকে আমরা যেভাবে পরিচালিত করব সেই অনুসারেই সেটা চলবে, বা আমাদের প্রারব্ধ কর্ম অনুসারে চলবে, বা আমাদের মস্তিষ্কের ক্যাপাসিটি কতটা আছে বা সেটা কতটা বাড়ানো বা কমানো উচিত, এর কোনো কিছুই আমাদের হাতে নেই। তো এই সমস্ত আমাদের শরীরের যে বেসিক কাঠামো, যেটা আমাদের সার্বিকভাবে নিয়ন্ত্রণের বাইরে, এই কাঠামোর কিন্তু সম্পূর্ণ জায়গা হচ্ছে স্যাটার্নে। তাছাড়া আমাদের যে স্কেলিটন পার্ট যেটা রয়েছে, অর্থাৎ একটা বাড়ির কল্পনা করুন, যে একটা বাড়ি, একটা পিলার যুক্ত বাড়ি, তার যে সিমেন্ট, বালি, খোয়া, এই অংশগুলোকে, ইট, এগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে তার যে লোহার অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে আমাদের বোন, আমাদের খাঁচাটা যেটা। তো সেই যে অংশটা, সেই অংশটাও শনি রিপ্রেজেন্ট করে। সেই জন্য বোন, কার্টিলেজ, আমাদের লিগামেন্ট, আমাদের যেটাকে আমরা তরুণাস্থি বলি, সেই সমস্ত কার্টিলেজ আর কি, বা বোন অ্যাডজাসেন্ট যে হার্ড মাসল থাকে, সেগুলো সমস্ত কিছুকেই স্যাটার্ন দেখে। তো স্যাটার্নের সার্বিক প্রকৃতি আছে। সব থেকে ক্ষমতাশালী গ্রহ, রবি তো আর নিজে কাজ করবে না, রবি সব থেকে ক্ষমতাশালী বাহন, তো সেই হিসাবে সে কাজ করবে, এবং রবি থেকে সমসপ্তমে থেকে কাজ করবে। তো সেই হিসাবে সপ্তম ঘর হচ্ছে আপনি ব্যতিরেকে আপনার সমস্ত কিছু, অর্থাৎ আপনার টোটাল সামাজিক অংশকে সে রিপ্রেজেন্ট করে, এবং 6th অংশ আমাদের বডির গুরুত্বপূর্ণ অংশগুলোকেও রিপ্রেজেন্ট করে। তো সেই হিসেবে শনি আমাদের সার্বিকতা, অর্থাৎ যে কোনো জিনিসের পূর্ণাঙ্গতার সাথে যুক্ত থাকে। আপনি আপনার বিবাহ হলো, তো আপনার সামাজিক স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল। আপনার সন্তান হলো, আপনার সোশ্যাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল। আপনি চাকরি করছেন, চাকরি থেকে অবসর নিলেন, চাকরি পাওয়ার পরে একটা স্ট্যাটাস চেঞ্জ হলো, যে বেকার থেকে আপনি সকার হলেন। আবার যেদিন রিটায়ারমেন্ট হলো সেদিন আপনার আপনি আবার তখন অবসর প্রাপ্ত হয়ে গেলেন। অর্থাৎ এই যে পার্মানেন্ট স্ট্যাটাসগুলো আমাদের জীবনে যে আসে ধাপ, সেই সমস্ত স্ট্যাটাসের সাথে শনি যুক্ত, যে এই পার্মানেন্ট জিনিসগুলো আপনাকে সারা জীবন ধরে বহন করতে হবে। সেই জন্য কোনো মানুষের ছকে যদি স্যাটার্ন উইক থাকে, তাহলে সে মানুষের ছকে
50% তো উইক হয়েই গেল অটোমেটিক্যালি। উইক থাকে, যে কোনোভাবে উইক হতে পারে, উইক হওয়ার অনেক প্যারামিটার্স আছে। তো সেইভাবে তার মানসিকতা বা তার সমস্ত কিছু নির্ণীত হয়। আবার স্ট্রং হলে অনেক উইক জায়গাকেও সে কিন্তু প্রোটেকশন দিয়ে দিতে পারে, সেই ধরনের ক্ষমতাও তার কিন্তু রয়েছে। অনেক জায়গায় পুল বানিয়ে দিতে পারে, যে সেই অংশটার দুর্বলতাটা সেই অংশ দিয়ে বেরিয়ে গেল। এই দুদিকের ক্ষেত্রেই কিন্তু শনি কাজ করে। তার সাথে শনি সবসময় যেটা চায় সেটা হচ্ছে এক্সপ্যানশন, কিন্তু কন্ট্রোলড ওয়েতে। অনিয়ন্ত্রিত এক্সপ্যানশন শনি কখনো পছন্দ করে না। অর্থাৎ কোনো কিছু খুব হুড়হুড় করে বাড়ছে বা হুড়হুড় করে কমছে, এটা কখনোই করে না। খুব ধাপে ধাপে অল্প অল্প করে কোনো জিনিসের পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটোকেই সে প্রদান করে। যে সমস্ত মানুষ দেখবেন কোনো ব্যাপারে খুব দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছে যায়, আবার দেখবেন 5 দিন বাদেই সেই সিদ্ধান্ত থেকে একেবারে সে উল্টো দিকে চলে গেল, আপনি বেসিক নেচারেই বুঝতে পারবেন তার স্যাটার্ন দুর্বল আছে। অর্থাৎ আপনাকে প্রশংসা করতেও সে সময় নেবে না, আবার আপনাকে সে কর্কশ নিন্দা করতেও সে সময় নেবে না। সে মানুষের বেসিক প্যারামিটারটাই দুর্বল আছে, অর্থাৎ তার কোনো রেকগনিশন পাওয়ারই নেই। সেক্ষেত্রে মানে এই দুটোর মধ্যে কোনো একটা তো ভুল আছে, হয় তার প্রথম অ্যাকশনটা ভুল অথবা তার দ্বিতীয় অ্যাকশনটা ভুল, কিন্তু সে কিন্তু কখনো অ্যাকনলেজ করবে না যে আমার কোনো একটা অ্যাকশনে ভুল আছে। সে সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে বলতে পারে। এটা তার তৃতীয় দুর্বলতা। তার কাঁধ খুব দুর্বল, সে নিজে কোনো রেসপন্সিবিলিটি নেবে না। বেসিক প্যারামিটার দেখে আপনি বুঝতে পারবেন যে শনি কোথায় দেখবেন। শনির মূল ত্রিকোণের 10th হাউস মঙ্গলের ঘর আছে, এটা চন্দ্রের নিচ স্থান, তৃতীয়পতি দশমপতি, মঙ্গলের ঘর। তো মঙ্গল মানে কি? মঙ্গল মানে তার স্ট্যামিনা আছে, তার এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে, সে অকুতোভয়, সে কোনো কিছুকে পরোয়া না করা, খুব কঠিন ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে নেওয়ার মানসিকতা থাকে এবং হার্ড লেবারার সে। তো স্যাটার্ন দুর্বল মানে কনসিকুয়েন্টলি তার মার্শিয়ান এফেক্টও দুর্বল হবে, কারণ তার তো এটা দুর্বল। তো এটা দুর্বল মানে তার ভেতরে যতই এনার্জি থাক, সেই এনার্জি তার মিসইউজড হবে কোনোভাবে, অ্যাবর্টিভ এনার্জি হবে তার। সুতরাং তার পুরো জায়গাটা মানে হেড অফিসেই গন্ডগোল, পুরো পরিষ্কারভাবে। তো পুরো জায়গাটাই গন্ডগোল আর কি। তো শনি সবসময় যেটা করে, কন্ট্রোলড এক্সপ্যানশন দেয়। অপ্রয়োজনীয় স্থানে সবসময় সে এক্সপ্যানশন দেবে, অপ্রয়োজনীয় স্থানে সে সবসময় কন্ট্রাকশন করবে। ন্যাচারাল জাস্টিসের কারক সবসময়। যে আমরা ধরুন অনেক কিছু অনেক সময় পেলাম না, সেটা নিয়ে আমরা বলি যে এটা ঠিক নয়, ওটা ঠিক নয়। এই যে ধরুন, এটা প্রথম দুর্বলতার লক্ষণ। অভিযোগ করাকালীন লোক প্রথম দুর্বল হয়। এটা যে তার মানে কি সে কোনো অভিযোগ করবে না তা নয়, কিন্তু কথায় কথায় যারা অভিযোগ করে তাদের মধ্যে বেসিক স্যাটার্ন দুর্বলতার ব্যাপার থাকে। টপিকে থাকতে পারে না, সেই টপিকের একটা বিষয় নিয়ে কথা বলছে, সেই বিষয় থেকে সে চলে গেল অন্য একটা বিষয়ে। যদি সেই বিষয়ের সাথে কোনো লিঙ্ক না থাকে তাহলে কিন্তু সেটা তার স্যাটার্ন দুর্বলতার লক্ষণ থাকে। আচ্ছা, ন্যাচারাল যে জাস্টিস দেয় মানুষকে, আপনি সারা পৃথিবীতে দেখবেন এ সময় তাকিয়ে, ন্যাচারাল জাস্টিসের একটা জায়গা কিন্তু গত 2-2.5-3 বছর ধরে সেটা বলবৎ রয়েছে, ক্ষেত্র ক্ষেত্র বিশেষে সেটা দেয়। এবার সেটা কি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, তার প্রারব্ধ কর্মফল তথা তার যে হরোস্কোপ, তার স্ট্রেংথ অনুসারে সেটা অ্যাপ্লিকেবল হবে, কারোর ক্ষেত্রে হবে না। আচ্ছা, এবার নাম্বার 3 হচ্ছে লজিক, ল এডুকেশন। স্পিরিচুয়ালিটি হচ্ছে সব থেকে কি বলবো, যেটাকে বলা যায় লজিক্যাল জায়গা। বহু মানুষ সেটাকে উল্টো ভাবে, সেটা তার অজ্ঞানতার লক্ষণ, কিন্তু সে যখন জেনে যাবে সেটি উল্টো কথাটাই বলবে। তো স্পিরিচুয়াল এডুকেশন লজিক দেবে আপনাকে, আপনাকে যেটা দেবে আপনাকে ভালো মন্দের মধ্যে প্রভেদ বোধ দেবে, তার ফার্মলিং করার মেন্টালিটি কমাবে। যে একটু আগে বললাম যে একদম দাড়িপাল্লার দুদিকে চলে যেতে পারে, তো সেই ধরনের মেন্টালিটির লোক ইজ ভেরি ডেঞ্জারাস।
আচ্ছা, তার সাথে আমাদের মেডিসিন শুক্রের মূল ত্রিকোণের সাথে যুক্ত আছে, তো মেডিসিন ফিল্ডের সাথে সরাসরি স্যাটার্ন যুক্ত থাকে। অর্থাৎ আমাদের যে বেসিক ডেভেলপমেন্ট যেটা, এবং লং টার্ম ডেভেলপমেন্ট, শর্ট টার্ম না। আপনি একটা অনেক টাকা বেতনের মাইনে পেলেন, কিন্তু 2 বছর চাকরি করার পর আপনার চাকরি চলে গেল বা আপনি ছেড়ে দিলেন, সেটা স্যাটার্নের এফেক্টে সেই চাকরি হয় না। স্যাটার্ন যেটা দেবে সেটা মোটামুটি পার্মানেন্ট, আর যেটা নেবে সেটাও পার্মানেন্ট। এই দুটোর মধ্যে কোনো খামতি করে শনি কাজ করে না, এবং কাউকে তোয়াক্কাও করে না, পরিষ্কার ব্যাপার। ওর ফাংশন দিয়ে দেবে। অন্যান্য প্ল্যানেটের মধ্যে বাকিদের কাছ থেকে কোঅর্ডিনেশন বা তার ফল দেওয়ার ক্ষেত্রে অন্যান্য প্ল্যানেটের উপর কিছুটা নির্ভর করে। যেরকম ধরুন বুধ, শুক্র, মঙ্গল এরা ফল দেবে, এরা বৃহস্পতির পজিশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে থাকে। কিন্তু স্যাটার্ন কিন্তু কারোর উপর ডিপেন্ড করে না। স্যাটার্ন যখন ফল দেবে তো ফল দেবে একদম ডাইরেক্টলি। আচ্ছা, ডায়াগনোসিস করতে সাহায্য করে। কোনো কোনো ক্রনিক ডিজিজ সেটা ডায়াগনাইজড হতে পারে, সেটা কিওর হতে পারে যদি আপনার ছকে সেরকম পরিমাণে যোগ থাকে। হ্যাঁ, খুব জ্ঞানী মানুষ, শুধু স্পিরিচুয়াল ক্ষেত্রে নয়, মানে সোশিও পলিটিক্যাল মানুষ যারা, সমাজের ক্ষেত্রে কোনো নতুন বার্তাবাহক এরকম কিছু। কারণ সমাজের নিয়মই হচ্ছে সতত পরিবর্তনশীল। আজকের থেকে 20 বছর আগে চলে যান, ভাবুন 20 বছর পরেও অন্যরকম হবে, এবং সতত পরিবর্তনশীল। তো সেই পরিবর্তনের সাথে সমাজের সব শ্রেণীর মানুষের উৎপাদন ভগবান করতে থাকে সেই চেঞ্জ অনুসারে। তো এখানে যে মানুষ, যে ওই 30 বছর পরে সমাজকে কী করে লিড করতে হবে, তো সেই রকম মানুষও কিন্তু তৈরি করতে থাকবে। এবং এগুলো কি সমাজের, এগুলো যে ভিত্তিস্তম্ভ, সেগুলো যদি না থাকে তাহলে সমাজটা তো একদম নিঃশেষিত হয়ে যেতে পারে। আমি বেশ কয়েক বছর আগের একটা ঘটনা বলছি, আপনাদের মনে পড়তে পারে হয়তো। সম্ভবত সেটা পোল্যান্ড দেশের বোধহয় ছিল, আমার ভুল হলে মার্জনা করবেন, অ্যাকচুয়াল মনে পড়ছে না। পোল্যান্ডের একটি সামরিক বিমান দুর্ঘটনায় পড়েছিল, এবং দুর্ঘটনায় পড়ার পরে, পোল্যান্ড না হয়ে অন্য দেশও হতে পারে, আমার বিষয়বস্তু হচ্ছে জিনিসটার কোর জিনিসটা বলার, তো সেটা প্লিজ নেবেন। তো সেই বিমানে সেই সংশ্লিষ্ট দেশের খুব গুরুত্বপূর্ণ পদাধিকারী, মানে সেটা তাদের ডিফেন্স সেক্টরে, তাদের ব্যুরোক্রেসি সেক্টরে, এবং বেশ কিছু রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল। একসাথে প্রায় এরকম 100 লোক মারা গিয়েছিল সেই দুর্ঘটনায়। তো এগুলোকে বলা হয় কোনো একটা দেশের পক্ষে গ্রেট লস। কারণ ওই যে পদাধিকার লোক ব্যক্তিজন আছেন, দুম করে তাদের ভরপাই করা সম্ভব নয়, কারণ ওই লোকগুলো একদিনে ওখানে আসেননি। তাদের পেছনে তাদের 30, 40, 50 বছরের দীর্ঘদিনের ফাংশন রয়েছে। ওই জন্যই তো স্যাটার্ন তাকে পদটা দিয়েছে। কোনো উচ্চ পদ, যেগুলো ডিসিশন মেকিং পদ, সেগুলো শনি ছাড়া কখনো পাওয়া সম্ভব নয়। তো সেরকম যদি একটা হঠাৎ করে অতগুলো মানুষ মানে পৃথিবী থেকে নেই হয়ে যায় মেটেরিয়ালি, তাহলে সেই দেশের পক্ষে একটা ভয়ানক ক্ষতি, সেটা যে কোনো দেশের পক্ষেই ভয়ানক ক্ষতি সেটা। তো সেরকম কিন্তু হয়েছিল, আমার মনে পড়ছে। এই রকম ধরনের লস, এগুলো স্যাটার্নের নেগেটিভিটির জন্য হয়। কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা দেশ, কোনো একটা গভর্নমেন্ট, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে চলে, বা বিভিন্ন সংস্থা বিভিন্ন রকমভাবে চলে। কোনো বড় একটা কলেজ হতে পারে, সেটাও একটা তার গভর্নিং বডি আছে, সেটা তার নিয়ম অনুসারে, তার রুলস রেগুলেশন অনুসারে চলছে। সেখানেও কিন্তু যদি হঠাৎ করে এরকম অনেক টিচার একবারে ট্রান্সফার হয়ে গেলেন, বা কোনো কারণে অসুস্থ হয়ে পড়লেন, তাহলে সেই কলেজের ক্ষেত্রে কতটা ক্ষতির আশঙ্কা হতে পারে। এবং ক্ষতিটা দেখুন, ক্ষতিটা হবে ভবিষ্যতের জন্য, কারণ ওই স্টুডেন্টগুলো ডিপ্রাইভড হচ্ছে। এটাই স্যাটার্নের কাজ। স্যাটার্নের এই মুহূর্তের যা ফাংশন, সেটা ভবিষ্যতের ক্ষতিকে সূচনা করে। তো এবং সেটা লং টার্মে, খুব কোর লেভেলে, ওই র্যাঙ্ক অ্যান্ড ফাইলের ক্ষেত্রে করবে না স্যাটার্নে। যদিও স্যাটার্নকে রিপ্রেজেন্ট করা হয় র্যাঙ্ক অ্যান্ড ফাইল দিয়ে, কিন্তু শনি র্যাঙ্ক অ্যান্ড ফাইল থেকে একটা পিরামিডের মতন আস্তে আস্তে ওপরের দিকে একটা মানুষকে নিয়ে আসে তুলে তুলে, এবং সেই মানুষটা যখন ওপরে এসে বসে, তার প্রারব্ধ কর্ম, তার কর্ম, তার জ্ঞান, তার বুদ্ধির দ্বারা সে বসে, সে তখন সেটাকে চালাতে থাকে। সর্বোপরি ঈশ্বরের ইচ্ছা, এই সব কিছু মিলিয়ে কাজটা হয়। তো এই জায়গার ক্ষেত্রে কিন্তু
সমস্যা থেকে যায়। তো স্যাটার্ন এখন বকরি স্টেটে আছে। বকরি শুধু স্টেটে নয়, এখন শনি পরবর্তী ধরুন এই 3 তারিখের পর থেকে যে বকরি থেকে মার্গী হবে, যে 43 দিন মতন, 43 দিন মতন, 43 দিনে শনি যাবে হচ্ছে 1.5 ডিগ্রি। তাহলে বুঝতে পারছেন কতটা স্লো ফাংশন করবে। ওই 43 দিনে শনি 1.5 ডিগ্রি পেছন দিকে যাবে, আবার 1.5 ডিগ্রি সামনের দিকে যাবে। তো আলটিমেটলি 3 ডিগ্রি পথ অতিক্রম করতে ওর প্রায় 3 মাস সময় লেগে যাচ্ছে। তার মানে মান্থলিও 1 ডিগ্রি করে এগোচ্ছে। তার মানে ওর অ্যাভারেজ গতিই এখন কম আছে। কম কি আছে? আসলে নেই, পৃথিবীর সাপেক্ষে মনে হচ্ছে গতি। এবং বকরি যখন থাকে তখন কি হয়, আমি বারবার বলেছি, বকরির যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে ওই মুহূর্তে তার নিজের কক্ষপথের মধ্যে পৃথিবীর সব থেকে কাছাকাছি আছে। তার ফলে তার যে ইম্প্যাক্ট সেটাও পৃথিবীর কাছাকাছি আছে। এবার শতভিষা নক্ষত্রে যখনই শনি প্রবেশ করে যাবে তার মধ্যে কিছু অ্যাভারেশন তৈরি হবে। সেই অ্যাভারেশনগুলো কি সেটা আগে বুঝুন। দেখুন, রাহু নিজে রয়েছে শনির নক্ষত্রে, শনি থেকে দ্বিতীয় রয়েছে, আবার রাহু থেকে দ্বাদশে শনি রয়েছে, এবং শনি চলে আসবে আবার রাহুর নক্ষত্রে। তো এখানে একটা ক্লিয়ার কাট শিফটিং অফ নক্ষত্র আছে। তো শনির নক্ষত্র সবসময় গুণী নক্ষত্র, যে ঘরেই থাক না কেন তার গুণ বর্তমান থাকবেই, কারণ শনি হচ্ছে গুণের পরকাষ্ঠা, সব কিছু এক্সট্রিম গুণী। সেই জন্য আমরা স্যাটার্নকে নিয়ে অনেক সময় ভয়ভীতি আছে যে এতটা গুণ আমাদের পক্ষে হয়তো অনেক সময় অ্যাকোয়ার করা সম্ভব নয়। শনি নিয়ে একটা বাজার চলতি ভীতি আছে, কিন্তু এর কোনো ভীতির ব্যাপার নয়, বিন্দুমাত্র ভীতি নয়। শনি ভীতির কারকতা তার জন্য হতে পারে যে যে যার ক্ষেত্রে সেটা খুব অ্যাবারেশনের স্তরে চলে যেতে পারে, নচেত কিন্তু ভীতির কোনো কারকতা নেই। আচ্ছা, শতভিষা নক্ষত্র কি করে দেখুন। শতভিষা নক্ষত্রের যে বেসিক জিনিস আপনারা বলেছি অনেকবার, জাস্ট ব্রিফ করে দিচ্ছি। বরুণদেবের সাথে যুক্ত থাকেন এবং সর্বোপরি শত নক্ষত্র একসাথে এসে একটা রিং শেপ, একটা নক্ষত্রপুঞ্জ তৈরি করে, যাকে আমরা শতভিষা নক্ষত্র বলি। আমি প্রায় বছরখানেক আগে শতভিষা নক্ষত্র, অভিজিৎ নক্ষত্র, অভিজিৎ মুহূর্ত, সেগুলো নিয়ে কিছু অনুষ্ঠান করেছিলাম। যারা দেখতে চান দেখতে পারেন, পেছন দিকে আছে হয়তো। তো শতভিষা নক্ষত্রের যে নক্ষত্রগত মানে তার যে নবাংশগত এক্সপ্যানশন আছে, সেটা বৃহস্পতির একটা ঘর থেকে আরেকটা ঘর পর্যন্ত, সেটা ধনু থেকে মীন পর্যন্ত। এবার আমরা আসছি উল্টো দিকে, সেই জন্য প্রথম একদম শেষের নবাংশটা নেবে, সেটা মীনের নবাংশ। মীনের নবাংশের মধ্যে শতভিষা নক্ষত্রের কিছু অ্যাভারেশন আছে, পরিষ্কার ব্যাপার। অ্যাভারেশনের মানে যদি আপনি এই মুহূর্তে গোচরগত ফল বলেন, তাহলে গোচরগত ফল হচ্ছে সেখানে রাহু বসে রয়েছে, এবং রাহু এখন নবাংশে যে ঘরটাতে অ্যাকচুয়ালি এখন অ্যাকুয়ার করে রয়েছে সেটা হচ্ছে তুলার ঘর। তো শুক্রের মূল ত্রিকোণে রয়েছে এবং শুক্রের তুঙ্গস্থানে বসে রয়েছে, এটা 1 নম্বর। তার ফলে আমি আপনাদের বহুদিন থেকে বলেছি যে এই বছরের দেখবেন যে জুলাই থেকে আস্তে আস্তে মানে মানিটারি যে ফ্লো সেটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং সেপ্টেম্বরের 9 তারিখের পর থেকে মানি ফ্লো খুব কমে যাবে, অন্তত 5-7% যে ছক আছে। আমি খুব কৃপণতার সাথে বলছি 10%-এর বেশি বাড়াতে পারবো না। সোসাইটির বাদ বাকি মানুষের কাছে ফ্লো অফ মানি খুব কম থাকবে, আর যাদের কাছেও থাকবে তারাও খুব কনজারভেটিভ হয়ে যাবে। খুব একটা বেশি পয়সা তারা সোসাইটিতে ফ্লো করানোর চেষ্টা করবে না, হয় জমিয়ে রাখবে বা ভবিষ্যতের কোনো পরিকল্পনার জন্য করবে। যার ফলে কি হবে, সোসাইটির ক্ষেত্রে সোসাইটি যদি ফ্লো না হয়, আপনার কাছে যদি বাড়তি 100 টাকা না থাকে, আপনি কিছু বাড়তি জিনিস কিনবেন না, তার ফলে যেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যারা জিনিস তৈরি করে, সেক্ষেত্রে এফেক্ট পড়বে। সেখানে বহু মানুষ কাজ করে, তারা কাজ হারাবে। তো এটা বিশ্বব্যাপী। যারা কর্ম সংকোচনের সময়, মানির ফ্লোকে কমিয়ে দেওয়ার সময়, মানির ফ্লো কমা মানে এটা কিন্তু নয় যে পয়সা নেই, পয়সা রয়েছে কিন্তু কেউ বার করতে চাইবে না পয়সা। ওই 7-10% লোকের যে মানির ফ্লো আছে সেইখানে কাজ হবে। এবং স্যাটার্ন সবসময় কোথায় কাজ করে? স্যাটার্ন সবসময় কোর এবং হেভি ইন্ডাস্ট্রিতে কাজ করে।
কোর এবং হেভি ইন্ডাস্ট্রি বলতে যেটা ধরুন কোনো মাইনিং ইন্ডাস্ট্রি, কোনো ন্যাচারাল গ্যাস, কোনো অয়েল প্রডিউসিং সেক্টর, সেই সমস্ত ইন্ডাস্ট্রি, কোনো বিরাট কোনো টানেল বানানো হচ্ছে। আপনারা দেখবেন যে আমাদের শুধু দেশের ক্ষেত্রেই দেখবেন যে গত 3-4 বছরে প্রচুর টানেল বানানো হচ্ছে, যেগুলো বিশেষত বর্ডার এরিয়ায়, যেখানে আমাদের ন্যাচারাল মানে ডিফেন্স ছিল বলে এতদিন ধরে নেওয়া হতো, কিন্তু সেগুলো এখন এতটা মানে সে কারিগরি তার জায়গাটা হারাচ্ছে। তার কারণ টেকনোলজি অনেক উন্নত হয়ে যাচ্ছে, যার দরুন সেখানে আমাদের আউটপোস্টগুলো আছে আমাদের দেশের রক্ষার্থে, সেক্ষেত্রে অনেক বেশি দ্রুত যাতে সেখানে সোলজার মোবিলাইজেশন হোক, আর্মস অ্যামুনিশন হোক, সেগুলো সাধারণ মানুষের যাতায়াতের জন্য হোক, সেগুলোর সাথে যাতে সোশ্যালি কালচারালি আমাদের বৃহত্তর দেশের অংশের সাথে তাদের যোগাযোগ করা হোক, সেই জন্য প্রচুর গুরুত্বপূর্ণ রাস্তা এবং টানেল তৈরি হয়েছে আমাদের দেশে, যার দরুন দেখবেন এই হেভি কোর ইন্ডাস্ট্রিতে ব্যাপক মানে এখানে পয়সার এসছে, এবং সেটা যে কোনো জায়গা থেকে হোক। মূলত এগুলো সরকারি কাজই হয়, বিআরও এই কাজগুলো করে, বর্ডার রোডস অর্গানাইজেশন সম্ভবত করে এগুলো। উঁচুতে সমস্ত ব্রিজ বানানো, হ্যাঁ, খুব ব্রহ্মপুত্র নদীর উপরেও একটা দ্বিতীয় ব্রিজ তৈরি হয়েছে। এই ধরনের যে কাজ, এবং আমি শুধু আমাদের দেশ বলছি, এগুলো কিন্তু সারা পৃথিবীতে হয়েছে। যারা খবর নেন তারা দেখবেন, একটুখানি মানে সারা পৃথিবীর কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, তাহলে দেখবেন এগুলো জানতে পারবেন হয়েছে। ডিফেন্স সেক্টরে ব্যাপক ডেভেলপমেন্ট এই সময় দেবে, বিশেষত অ্যাভিয়েশন সেক্টরে, কোনো গ্লাইডিং সেক্টরে যে সমস্ত জায়গা হয়েছে, সেটা মানে ধরাছোঁয়ার বাইরে ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, মানে আপনি যদি গত 20 বছর দেখেন, তো গত 20 বছরের মধ্যে বা 25 বছরের মধ্যে লাস্ট 3-4 বছরের ডেভেলপমেন্ট, এবং এটা কিন্তু সারা পৃথিবীতে হয়েছে। ছোট ছোট দেশও অনেক কিছু তৈরি করেছে, বড় দেশ তো সবসময় করেছে। যারা অনেক দিন থেকে উন্নত দেশ, অনেক বেশি অর্থ আছে, তারা তো তাদের R&Dর জন্য কাজ করতেই পারে, সবসময় খুব সহজেই করতে পারে। তো শতভিষা নক্ষত্রে যখন শনি প্রবেশ করবে, তখন এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি কিছু জিনিস মজুত করলেন, এবার এই মজুদ জিনিসটা আপনি বাইরে অ্যাপ্লাই করবেন। কতটা অ্যাপ্লাই করবেন সেটা ডিপেন্ড করবে সেই সংশ্লিষ্ট দেশের যারা প্রধান বা যারা ধরুন ডিসিশন মেকিং বডি, তাদের বুদ্ধি, তাদের হরোস্কোপ, সেই জায়গার মান্ডেন অবস্থা, এই সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করবে। আপনাদের আমি বলেছিলাম, দেখবেন যে দিন 15-20 আগে, যে বা তারও আগে একাধিকবার বলেছি, যে মিডল ইস্টের অংশে বা যেখান দিয়ে আমাদের মোটামুটি ধরুন লাইন গেছে, সেই সমস্ত অংশে আমাদের বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আমাদের ইউরোপ এবং আমাদের এশিয়ার যে ইউরেশিয়া অঞ্চল, তার যদি সরাসরি একটা লাইন টানা হয়, মানে ইমাজিনেটিভ বলছি, তাহলে সেই সমস্ত সংশ্লিষ্ট দেশগুলো কিন্তু ব্যাপক সমস্যার মধ্যে জড়াবে। পূর্ব দিকের ক্ষেত্রেও আমি বলেছিলাম সমস্যায় জড়াবে, আমি লাস্ট 20 দিনের মধ্যেও বলেছিলাম, আগেও বলেছিলাম। তো দেখুন, সেই একটা প্রাইমারি লেভেলের জায়গা স্টার্ট হয়েছে, এবং সেটা আপনারা দেখতে পাবেন যে 27 তারিখ, আজকে 25 তারিখ, পরশু দিনের পর থেকে দেখবেন এটা আরও বেড়ে যাবে, ইন্টেন্সিফাই হতে থাকবে 27 তারিখের পর থেকে। কারণ শনি যে ডিগ্রিতে নেমে আসবে এবং তার সাথে করসপন্ডিং রাহু যেখানে থাকবে, মানে ইট উইল বি অন ইন্টেন্সিফাইড মোড, এবং সেটা ছড়াবে, মানে যেটাকে বলে এক্সপ্যানশন হওয়া। এবং গ্রহণের কাছাকাছি সময় গিয়ে যখন 2 তারিখ আসবে, সেই সময় দেখবেন ব্যাপারটা যদি খুব ছড়িয়ে যায় খুব বাজেভাবে, আমি হয়তো হেসে কথা বলছি, কিন্তু ব্যাপারটা হাসির জিনিস নয়। যারা ইতিহাস পড়েছেন সারা পৃথিবীর, তারা জানেন যুদ্ধ যে কারণেই হোক না কেন, সেটা সব সময় ধ্বংস ডেকে আনে, এবং যুদ্ধে সব থেকে বেশি ক্ষতি হয় ইনোসেন্ট মানুষের, যারা সেই যুদ্ধের ভালো মন্দ কোনো কিছুর সাথে যুক্ত নয়। অগণিত মানুষের ক্ষতি হয় সারা পৃথিবীতে। অসংখ্যবার নিজের শক্তি প্রদর্শন, নিজের ইগো, নিজের ক্ষমতা,
অন্যের জমি দখল, হ্যাঁ, কি করে এনক্রোচমেন্ট করা যায়, হ্যাঁ, কিভাবে তার পাওয়ার প্রদর্শন করা যায়। মূলত মূলত কারো কথা কি, মঙ্গল, আমি ওর জমিটা নেব, কিভাবে নেব, সাম দাম দণ্ডভেদ যে কোনো প্রসেসে নেব, তো লাগাও একটা যুদ্ধ কোনোভাবে, বা ওই অংশের ওপর আমার একটা বর্চস্ব বহাল থাকবে, তো সুতরাং আমি ওইখানে মানুষকে ডমিনেট করব। আসল উদ্দেশ্য তো মঙ্গল, জমি। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে গত মানে আমাদের এখানেই 100 বছর আগে যখন ধরুন এই নোটপত্র এগুলোর এত প্রচলন ছিল না, তখনও বার্টার ট্রেড এগুলো ছিল, তখন মানুষের সম্পত্তির হিসেব কত করা হতো কিভাবে, কার কত জমি আছে, কার কত সোনা রূপো আছে, কার কত মণিমাণিক্য আছে, তার দ্বারা হতো না। এখনো সেটাই আছে, একটা কমন ফর্ম হিসাবে একটা নোট চলে এসছে, আর কিছুই নয়। কোর জিনিসটা সেখানেই রয়েছে এখনো। এখনো যে ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে, বা আগেও তো ক্রিমিয়া দখল করে নিয়েছে, একসময় যদিও সেগুলো রাশিয়ারই অংশ ছিল, পরে ভাগ হয়ে গেছে 15টা আলাদা দেশে। কিন্তু এখন যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ কি কি হচ্ছে, ক্ষমতা প্রদর্শনে কত অগণিত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। যারা ওসব জায়গায়, এই যে ঠান্ডা পড়বে যখন, ওখানকার ঠান্ডা আমাদের এখানকার মানুষ ইমাজিন করতে পারবে? ওখানে মাইনাসের নিচে নেমে যায় ঠান্ডা। আমি গতবারই শুনছিলাম যে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন পাওয়ার হাউসে বম অ্যাটাক করে বিদ্যুৎ নষ্ট করে দিচ্ছে, মানে কেউ রুম হিটার চালাতে পারবে না। মানে যে কোনো মানুষের এটা, ধরুন আপনি বলতে পারেন যুদ্ধের জন্য যা খুশি করতে পারে, সব কিছুই ফের, তার দৃষ্টিকোণ থেকে সেটা ঠিকই আছে, আমার কিছু বলার নেই। কিন্তু আপনি হিউম্যানিটির দৃষ্টিকোণ থেকে ভাবুন, আপনাকে যদি একটা মানে ফ্রিজের মধ্যে একটা হাত ঢুকিয়ে দেখবেন তো কিরকম লাগে, 10 মিনিট রেখে দিই, ছোট ছোট বাচ্চা আছে, তারা ঘরে কারেন্ট যাচ্ছে না, মানে এই এই ধরনের এই যে অ্যাট্রোসিটিটা তৈরি করে দেয় কিন্তু এই পরিবেশ, এই এনক্রোচমেন্ট, মঙ্গল, অন্যের জায়গা দখল করব, তো সেটা এখন কিন্তু বেড়ে যাবে। যেই না শতভিষা নক্ষত্রের কাছাকাছি 27 তারিখ আপনাদের, আমি আজকে 25 রাত্রিবেলা বলছি, 27 তারিখে দেখতে পাবেন 27, 28, 29 থেকে এটা আস্তে আস্তে ডাইভার্সিফাইড হতে থাকবে, এটা বাড়তে থাকবে পরিমাণটা। আমি বলছি খুব গুরুত্বপূর্ণ, যদি কোনো মিডিয়েটার মধ্যেখানে না এসে ব্যাপারটার ইন্টেন্সিটি কমানোর চেষ্টা না করে, এবং সদর্থকভাবে, মানে ওই লোক দেখানো নয় যে আমি আসছি ডিপ্লোম্যাটিক হিসাবে, ওরকম না, সদর্থক, যারা বড় দেশ আছে, আমাদের দেশও এখন সেরকম জায়গাতেই চলে গেছে, তো খুব সদর্থক ভূমিকায় সেটা নিতে হবে, তবেই জিনিসটাকে কিন্তু আটকানো যেতে পারে, না হলে কিন্তু খুব গন্ডগোল হয়ে যাবে। কারণ প্ল্যানেট যেখানে আছে, প্রত্যেক মানুষই কিন্তু তার যে মানসিক স্থিতিশীলতা, একমাত্র যারা গুরুমন্ত্র বা ধরুন ছোটবেলা থেকে নির্দিষ্ট প্রথা পদ্ধতি অনুসারে দীক্ষিত এবং স্পিরিচুয়ালিটির মধ্যে আছে, তারা ব্যতি রেখে এই সময় কিন্তু ব্রেনকে একদম স্ট্রিমলাইন রাখা খুব মুশকিল আছে, ভুল ডিসিশন হতে বাধ্য, সে যে কোনো পেশায় থাকতে পারে মানুষ তার দ্বারা। তো অ্যাকচুয়ালি রাহুর কাজ কি, মানে শতভিষা নক্ষত্র তাতে ডেইটি আছে, সে তো রাহুর কাজ হচ্ছে যে কোনো জিনিসকে মাল্টিপ্লাই করে দেখানো, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা সেটা নয়। এই জন্য আমি সবসময় বলি যে ধরুন মঙ্গল রাহু যুক্ত আছে, তার মানে ওখানে 5টা 6টা মঙ্গল আছে অ্যাকচুয়ালি। আমার যারা অনুষ্ঠান অনেক দিন ধরে দেখেন তারা জানেন যে কোনো জায়গায় শুক্র রাহু একসাথে আছে, তার মানে হচ্ছে ওখানে 5টা শুক্র আছে, শুক্রের 5 গুণ পাওয়ার বাড়িয়ে দিয়েছে। পাওয়ারটা বাড়ানো মানে কি, তার ডিজায়ার লেভেলটা বাড়িয়ে দেওয়া, কিন্তু তার ক্ষমতা তো সেই অ্যাকচুয়াল বাড়ছে না, এগুলো সব ভার্চুয়ালি বাড়িয়ে দেওয়া। তার মানে আপনার মধ্যে যে ষড়রিপু আছে সেটাকেও বাড়িয়ে দেবে। শনি কিসের কারকতা, শনি হচ্ছে পুরো হরোস্কোপের মধ্যে মেন কন্ট্রোলিং জায়গা, সে সব দেবে কিন্তু বুঝে বুঝে সময় অনুসারে প্রত্যেককে তার গুণ এবং পরিধি অনুসারে সেটা প্রদান করবে। যে কোনো জিনিস, যা মেটেরিয়াল, যা আমরা পরিবেশ থেকে নিচ্ছি, সেটা একদম প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে একদম সমস্ত কিছু। আবার স্পিরিচুয়ালিটিও তাই, সে দুটোর মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করবে সব সময়।
এবং আলটিমেটলি আপনাকে একদম স্পিরিচুয়াল দিকে মুভ করাবে যদি স্যাটার্নের সেই বলবত্তা থাকে। শনি যদি কখনো রাহুর নক্ষত্রে চলে আসে তাহলে স্যাটার্ন দুর্বল হয়ে যায়। যে মানুষ যত বেশি স্যাক্রেড তার তত বেশি কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে। আপনি দেখবেন অনেক, আমি নিজে দেখেছি এগুলো প্র্যাকটিক্যালি, আমি কাজের সাথে ছিলাম এক সময়, যে যারা মেইন পুরোহিত যখন মন্দিরে আসছেন, তিনি মানে সেই দিনের ভগবানকে শৃঙ্গার করবার জন্য, তিনি একটা ছোট কোনো রাস্তা দিয়ে ঢোকেন পেছন দিকের। হ্যাঁ, কারণ অনেকেই সেখানে রয়েছেন, কে কি খেয়ে আছেন, কতটা তার শুদ্ধতা আছে সেটা তো পরিমাপ করা সম্ভব নয়। তিনি যেহেতু মেন সেখানে দায়িত্বটা নিয়েছেন, সুতরাং তার কাজ হচ্ছে যে তিনি তার ধর্মটা পালন করবেন। সেজন্য তিনি সবসময় একটা ছোট রাস্তা দিয়ে তাকে নিয়ে আসা হয়। ভারতের অনেক বড় বড় মন্দির আছে, বা অনেক অনেক দেখবেন যেগুলো খুব প্রতিষ্ঠিত, যেখানে দীর্ঘদিন ধরে পুজো আচ্ছা, সেখানে এগুলো মেনটেন করা হয় এখনো পর্যন্ত। সবার মধ্যে দিয়ে তিনি আসেন না, আর যদি সবার মধ্যে দিয়ে আসেন সেখানে বিধি সেটা আছে, সেভাবেই আসে। প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট সংস্কার আছে, সেই সংস্কারটা যিনি তখন দায়িত্বে থাকেন তিনি সেটা মেনটেন করেন। তো স্যাটার্ন হচ্ছে সব থেকে সংস্কারী। তো তিনি যদি একটা ডেমনের সাথে রাখতে হয়, আমি একটা সাধারণ হাস্যকর, মনে করুন কোন একজন সেজ, একজন সাধু, কোনো কারণে মনে করুন একজন ডাকাতের সাথে একটা হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে, একটা গাছের তলায় দুজনে এসে বসেছে, আর সাধুটি ডাকাতটিকে দেখে চিনতে পেরেছে, সে ডাকাতি করে বিভিন্ন রাহাজানি করে জীবন বেঁচে আছে। তো অস্বস্তি কার হবে, ডাকাতের না সাধু? ডাকাতের কোনো ব্যাপার নেই, ও তো ঘুমিয়ে পড়বে, তো হয়তো ছাওয়া পেয়ে। প্রবলেম হবে সাধু, সে কিন্তু ভালো মন্দ বিচার করতে শুরু করবে। সুতরাং যে যত বেশি পবিত্র তার তত বেশি কন্টামিনেশন হওয়ার প্রবণতা থাকে। তো সেই কারণে স্যাটার্ন কন্টামিনেটেড হয়। স্যাটার্ন যদি কন্টামিনেটেড হয় তাহলে সোসাইটির যে বেসিক বাঁধন, সেই বাঁধন নষ্ট হয়। যে জায়গাগুলোর দ্বারা সোসাইটিকে আমরা ধরে রাখি বিভিন্ন প্যারামিটার দ্বারা, সেগুলো নষ্ট হয়। তো সেই কারণে কি হয়, মানুষের বোধ বুদ্ধি, আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি অর্বাচীনের মতন কথাবার্তা বলে, কোনো লজিক কাজ করবে না তার। হ্যাঁ, সে কখনো বলবে না যে না আমার এটা ভুল আছে, এটা বলবে না, সবার আগে অন্যদিকে। এটা দ্বারা ইমপ্লাইড হয় যে বয়স বৃদ্ধির সাথে কিন্তু মানুষের ম্যাচুরিটির কোনো সম্পর্ক নেই। আমি এমন অনেক বৈষ্ণব জানি, তাদের 12-15 বছর বয়সে যা বোধ আছে, বহু মানুষ বহু উচ্চশিক্ষিত মেটেরিয়ালি ওই বোধের মানে 1% অ্যাচিভ করতে পারেনি বয়সে। এটা আমি নিজের চোখে দেখে পরীক্ষিত হয়ে বলছি। সুতরাং ঈশ্বর যাকে যেটা দেবে, আর ওই জিনিসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ওটা এমনি পাওয়া যায় না। তো কি করে সেটা, আমাদের যে ইগো, আমাদের যে অ্যাঙ্গার, এটা যদি শনি ডাইরেক্ট থাকতো না, এটা কিন্তু কম করতো। ইট ইজ লেসেনিং দ্য পাওয়ার, মানে ইগো, অ্যাঙ্গার, আমাদের অন্যকে ছোট করে নিজে বড় হওয়ার ধরুন এরকম মানে খুব ডার্টি প্রবণতা, এই ধরনের ম্যাটারগুলো আমাদের মধ্যে কম থাকতো। কিন্তু সেটা এখন ঠিক উল্টো থাকবে। মানে আমার কি আছে সেটা জানার দরকার নেই, আগে ওর গায়ে একটু কাদা ছিটিয়ে দিই, তাতে ও একটু কালো হল, এবার আমরা অ্যাটপার হলাম, এবার আমরা কথা বলতে পারবো, এরকম একটা প্রবণতা আর কি তৈরি হবে। আমি হয়তো হেসে বলছি, বাট ব্যাপারটা হাসির নয়। তো হাম্বল মানুষের যে ক্ষমাশীল হওয়ার প্রবণতা, এইগুলো কিন্তু নষ্ট হবে অনেকটা সোসাইটিতে। এবং শনি আপামর কাজ করে, পুরো গ্লোবের ওপরে কাজ করছে আমাদের, এবং খুব ইন্টেন্সিফাইড ওয়েতে কাজ করছে, কারণ স্যাটার্ন এখন একদম স্লো হয়ে আসছে, এবং ওর কক্ষপথের মধ্যে, পৃথিবীর কক্ষপথের মধ্যে সব থেকে কাছাকাছি রয়েছে এই মুহূর্তে। তো তার একদম ডিরেক্ট প্রভাব পড়ছে, এবং নেগেটিভ প্রভাব রাহু নক্ষত্রে আসা মাত্র শুরু করবে। আপনি দেখবেন মূল্য বৃদ্ধি থেকে শুরু করে
চাকরি চলে যাওয়া, একদম হওয়া কাজ সামনে এসে আটকে যাওয়া, কোনো রকম পথ দেখতে না পাওয়া, হ্যাঁ, সব কিছু মনে হবে সামনে একটা ওপেক হয়ে রয়েছে। আমি ওই 10% লোকের কথা বলছি না, কিন্তু আমি সংখ্যাগরিষ্ঠ কম্প্রিহেন্সিভ মানুষের কথা বলছি। সেটা কিন্তু হবে যে কোনো হওয়া কাজ একদম সামনে এসে আটকে যাওয়া, লট অফ থিংস। মানে আটকে যাওয়া মানেই সিস্টেমটা, যে রোলিং সিস্টেমটা নষ্ট হওয়া। তার ফলে সিস্টেমের সাথে অন্যান্য সেকশনে যে সমস্ত মানুষ যুক্ত আছে তারা প্রত্যেকেই গেটিং অ্যাফেক্টেড আর কি। তো তার সাথে যেটা করে সেটা হচ্ছে অলস করে দেওয়া, অত্যন্ত বেশি ভাবুক করে দেওয়া। মানে ভাবুক মানে কি, ডাইমেনশনলেস চিন্তা ভাবনা করছে, এমন কিছু ভাবছে যে ভেবে কোনো লাভ নেই কিন্তু ভাবছে। অলস করে দেওয়া, ইনার্শিয়া আসা, অসময়ে ঘুম পাওয়া, সময়ে ঘুম না পাওয়া, অতিরিক্ত চিন্তা সে করেই যাচ্ছে কোনো একটা টপিক নিয়ে, এই ধরনের প্রবণতা। তার সাথে মনে করুন এখন এমন হতে পারে, আপনারা সারা পৃথিবীতে দেখতে পাবেন এ সময়, যে ধরুন কোনো দীর্ঘদিন কোনো কোনো গর্হিত কোনো অপরাধের সাথে যুক্ত আছেন। গর্হিত কথাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। হেনিয়াস ক্রাইম যাকে বলে, যে সমস্ত ক্রাইমের মানে মানে সর্বোচ্চ দণ্ড আছে আর কি, ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত আছে, আমাদের দেশে যেরকম আছে এইরকম হিনিয়াস ক্রাইম করা বহু মানুষ, বা তার থেকেও হিনিয়াস ক্রাইম করা কোনো জেনোসাইড এরকম কিছু, মানে যেগুলো ধরুন মানে অনেক রকম অর্গানাইজড ক্রাইম ভাবে হয়ে থাকে যেগুলো, এরকম কোনো মানুষ দেখবেন কোনো মানে কোনো আপার লেভেলে গিয়ে, অনেক উচ্চ স্তরে গিয়ে কোনোভাবে এ সময় বেরিয়ে যেতে পারে, অ্যাকুইটাল হয়ে যেতে পারে কোনোভাবে এই শতবিষা নক্ষত্রের জন্য। অ্যান্ড ইট উইল বি স্টার্টিং ফ্রম 27th of September। খুব ভালো ছক যাদের ক্ষেত্রে, ভালো মানে নেগেটিভলি ভালো, তাদের ক্ষেত্রে হয়তো 2-1 দিন আগেও প্রভাব দিতে পারে। আমার ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট আছে। দীর্ঘদিন ধরে করছে, দীর্ঘদিন মানে অন্তত 25-30 তারও বেশি সময় ধরে করছে, মানে একটা শনির যে কক্ষ ঘোরা 29 বছর 4 মাস, সেই সময়ের থেকে বেশি করছে। 2 নম্বর হচ্ছে মানে ওর থেকে মানে আর কোনো গর্হিত অপরাধ হতে পারে না এরকম স্তরের অপরাধ করছে, এবং সে চিহ্নিত, সবাই সবাই তাকে চেনে, মানে বিশ্ববিখ্যাত সব নাম। সেই মানুষ কিন্তু কোনো কারণে কোনো ফাঁক দিয়ে কোনোভাবে লফলি হয়তো বেরোলো, কিন্তু কোনো একটা ট্রিকে বেরিয়ে গেল, এরকম ধরনের কিন্তু যোগ আছে, এবং সেটা সারা পৃথিবী জুড়েই কিন্তু আছে এই সময়। আমি কিন্তু 2 জনের খবর ইউরোপিয়ান জায়গা থেকে পেয়েছি, আমি তাদের শুধু নাম বলছি না, আপনারা যারা ইন্টারেস্টেড তারা দেখবেন এক্ষেত্রে। মানে তারা কিন্তু বেরোবে এরকম একটা স্টেটে আছে। আচ্ছা, রাহু যেটা করতে পারে, রাহু যেটা মানে কাজের কথা সেটাকে ডাইভারশন করিয়ে দিয়ে অনেক সময় আপনাকে এমন দিকে নিয়ে যেতে পারে। দেখুন, স্যাটার্ন ইজ অলওয়েজ রিলেটেড টু ওয়ার্ক। আপনি যে কাজ, সেই কাজের 2 রকম জিনিস আছে, একটা হচ্ছে লভ্যাংশ, একটা কর্মফল, এই 2টো জিনিস আছে। এই 2টো জিনিসের মধ্যে অ্যাবারেশন তৈরি করবে, এই অ্যাবারেশনটা তৈরি করবে বলেই এটা হবে। তবে বলছি ওই সমস্ত মানুষগুলো কিন্তু আবার ওই 27শে নভেম্বরের পরে আবার উইল বি অন ট্র্যাক, সেটাও কিন্তু আপনারা দেখবেন। মানে লং টার্মে সেটা সম্ভব নয়। আচ্ছা, তারপরে হচ্ছে শতবিষা নক্ষত্রের রিং ফেসটা দেখবেন, যেটা একটা অংশ গোলাকার, মানে সে অংশে যেখান থেকেই মানে আপনি ঘুরুন না কেন তার তো কোনো নির্দিষ্ট এন্ডিং পয়েন্ট নেই। তার ফলে এখানে অনেক কাজ আপনাকে অনেকবার করে সেটা মানে রীতিমতো ধাক্কা দিয়ে সেই কাজটা কিন্তু করানোর জায়গা তৈরি হতে পারে। তবে হ্যাঁ, যারা ধরুন কোনো রিসার্চ ফিল্ডে ফাংশন করছে, কোনো ডিপ রিসার্চ ফিল্ডে ফাংশন করছে, রবি থেকে 8ম অংশে গিয়ে বসবে, 9মাংশে,
তো তার ফলে মানুষের প্রাণ, রবি মানে কি প্রাণ, দ্য লাইফ, দ্য সোল, তো তার এনহ্যান্সমেন্টের জন্য, মেটেরিয়াল এনহ্যান্সমেন্ট মানে এক্সটেনশন অফ লাইফের জন্য কিন্তু যারা কাজ করছে, বিভিন্ন ধরুন যারা যে সমস্ত ডাক্তারবাবুরা, বিজ্ঞানীরা, যারা ডাক্তারবাবু কাম বিজ্ঞানী এরকম যারা ধরুন বায়োটেকনোলজির ফিল্ডে রয়েছেন, কোনো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, যারা ধরুন কোনোভাবে কোনো পদ্ধতির দ্বারা মানুষের জীবনকে উপযোগী এবং করার চেষ্টা করছে, আরও এক্সটেনশন করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল রয়েছে এ সময়। বিশেষত শনি ডাইরেক্ট হওয়ার পর থেকে কিন্তু 15ই নভেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ফলটা অবশ্যই দেবে, কারণ শতবিশা নক্ষত্রের মধ্যে হিলিং গুণ আছে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে রাহু হিল করাবে, কিন্তু তার সাথে হসপিটালের একটা বড় বিলও হাতে ধরিয়ে দেবে। হ্যাঁ, দুটোই করাবে একসাথে। তো সেইটা একটু মাথায় রেখে চলতে হবে আর কি। আচ্ছা, টেকনোলজি, কোনো সায়েন্টিফিক ইনোভেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, যারা ধরুন বিগ ব্যাং থিওরির উপরে কাজ করছে, এভিয়েশন, হ্যাঁ, এভিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আগেও বলেছি। হ্যাঁ, কোনো মিসাইল থিওরির উপরে কাজ করছে, সেটা ব্যালিস্টিক বা সেটা ধরুন ক্রুজ, সেটা কন্টিনেন্টাল না ইন্টারকন্টিনেন্টাল, সেটা কত জোরে যেতে পারে, সেটা সাউন্ডের থেকে কত এফেক্টিভ। আপনারা এই সময় এরকম অনেক খবর দেখতে পাবেন যে খুব হাই ভেলোসিটি, ম্যাক 6, ম্যাক 7, ম্যাক 8, ম্যাক 8 মানে হচ্ছে শব্দের থেকে 8 গুণ বেশি, 7 গুণ বেশি, এরকম গতিতে, যাকে র্যাডার ডিটেক্ট করতে পারে না, এরকম টাইপের জিনিস। মানে শত্রুর দিকে যদি হামলা করা হয় তাহলে সেটা তার টার্গেটে মোটামুটি পৌঁছাবে। আবার সেটাকে আবার বিভিন্নভাবে ম্যানিউভারও করা যায়, মানে তার গতিপথ পরিবর্তন করা যায়। এইরকম ধরনের অতি উচ্চ মানে টেকনোলজির যে সমস্ত জিনিসপত্র সেগুলো তৈরি হবে। ড্রোন দেখবেন, ড্রোন রিলেটেড এমন কিছু ড্রোন তৈরি হবে যেগুলো ধরুন খুব হেভি ড্রোন, কোনো ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার হচ্ছে। ধরুন সোলজার অনেক ওপরে রয়েছে, কোনো মেডিসিন দরকার, সে গিয়ে পৌঁছে দিয়ে আসলো, এরকম ধরনের, মানে হিলিং রিলেটেড। আবার তার সাথে ডেটারেন্স রিলেটেড জায়গাও কিন্তু তৈরি করবে। রাহু সবসময় যে কোনো জিনিসের কোলাহলের সাথে যুক্ত থাকে। রাহু মানে মিসগাইড, রাহু মানে আপনাকে যেটা বলা হবে আপনি সেটা বুঝতে পারবেন না, বা যেটা বোঝানোর চেষ্টা হচ্ছে সেটা থেকে আপনি মিসগাইডেড হয়ে যাবেন কোনোভাবে, বা কোনো লোক আপনার মাথার মধ্যে অন্য কিছু ঢুকিয়ে দেবে, বা মাথাটাই আপনার অলরেডি ডার্টি তো হয়ে রয়েছে কোনো কারণে, তো ঠিকটা আপনি বুঝতে চাইবেন না। রাহু মানে সবসময় আপনাকে বিপথে চালিত করে। রাহু ইজ এ পয়জন। রাহু সবসময় আপনার যে কোয়ালিটি সেটাকে কি করে শ্রিঙ্ক করতে পারে তার দিকে সবসময় নজর থাকে। আপনি একদম সারা অঙ্কটা করে লাস্টে গিয়ে একটা যোগে ভুল করে পুরো অঙ্কটা জলাঞ্জলি দিলেন। হ্যাঁ, মাস্টারমশাই হয়তো খাতা চেক করবার সময় বুঝতে পারবে যে এটা সিলি মিস্টেক, কিন্তু তার কিছু করার নেই, সেই জিরোই বসাবে। এইভাবে মানুষের যে শক্তি, তার যে ক্ষমতা, সেটাকে খর্ব করে দেওয়া, সেই অংশে কাজ করে। তো এই দিক থেকে মনে রাখবেন, শনি আমাদের না বেসিক যে পেশেন্স, আমাদের পারসিভারেন্স, আমাদের 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 মেমোরি পাওয়ার, আমাদের দ্বারা ভালো কিছু জন্য বলা, ধৈর্য সহকারে সেটাকে শোনা বা সেটাকে আত্মিককরণ করা, এই সমস্ত কিছুর সাথে শনি যুক্ত। শনি মানে আপনি যে জিনিসটা পাচ্ছেন সেটা একদম পিওর, তার থেকে পিওর আমাদের এই ইউনিভার্সের মধ্যে কিছু হওয়া সম্ভব নয়। তো সেই কারণে স্যাটার্নের কালার দেখবেন, ব্লু কালার দেওয়া হয় না। ব্লু কার রং? ব্লু হচ্ছে ভগবানের রং, মেঘবর্ণম, তাই না? ভগবানের কালার মেঘবর্ণম। আমি অনেক সময় দেখি যে বিভিন্ন ছবিতে মহাদেবের কালারও নীল কালার করে দিয়েছে। মানে যারা বানাচ্ছে তাদেরও কোনো বোধ নেই, যারা কিনছে তারাও কেন কিনছে আমি জানি না। মহাদেবের গায়ে ভস্ম মাখা থাকে সবসময়। তো দ্যাট ইজ ওয়াই তিনি, তার রং হচ্ছে সেই কারণে যে রিফ্লেকশন বোঝানোর জন্য কি হবে, সেটা ছাই কালারের জন্য বোঝানো হবে। বহু পুরাতন যুগের মন্দিরে যদি কখনো যান, সেখানে দেখবেন এরকম উদ্ভট ছবি নেই। এগুলো মানে আমি খুব স্পষ্ট ভাষায় বলছি,
আমাদের এখানে প্রত্যেকটার কিন্তু স্পিরিচুয়াল থটস এবং মুনি ঋষিদের দ্বারা প্রেসক্রাইবড করা আছে যে এটা এরকমই হবে, এটা এরকমই হবে। সেই গজাসুরের কাহিনী যিনি পড়েছেন তিনি জানেন যে কেন আমাদের গণপতিজির মস্তিষ্কটা কেন আমাদের হাতির, সেখানেও বলা আছে। তো সমস্ত কিছু ভগবান ব্যতি রেখে নীল দিয়ে আমরা অনন্তকে বোঝাই সবসময়। নীল মানে ছাই ছাই কালারের নীল কালার, অনন্ত ইনফাইনাইটকে বোঝানো হয় সবসময়। তো ভগবান হচ্ছে অনন্ত, ভগবানের ওয়ান অফ দ্য নেমস হচ্ছে অনন্ত। তো সেখানে তার সমস্ত কিছু অনন্ত, মানে মেটেরিয়াল বলুন, নন মেটেরিয়াল বলুন, সব কিছু অনন্ত। 3 গুণের বাইরে থাকেন তিনি, সেই জন্য কোনো গুণের সাথে ইনভলভড হন না। তো স্যাটার্ন হচ্ছে আমাদের সৌরজগতের মধ্যে সেই গুণ প্রদান করে। আমাকে কিছুদিন আগে একজন মানুষ প্রশ্ন করেছিল যে রাবণের পায়ের নিচে তো স্যাটার্নকে রেখে দেওয়া হতো, তো স্যাটার্ন যদি এতই বলি হতো তাহলে আপনি রাবণকে এত দুর্বল কি করে ভাবছেন, মানে হাউ ডেয়ার ইউ। ভগবানের দোয়ারপাল তারা, ভগবানের দোয়ারপাল। হ্যাঁ, আপনার আমার বাড়ির নিচের কোনো সিকিউরিটি ম্যান নয় তারা, ঠিক আছে? বৈকুণ্ঠের 7 নম্বর দরজার দোয়ারপাল। তাদের ক্ষমতা কি, হ্যাঁ, মানে যে কোনো দেবদেবীর থেকে অনেক বেশি ক্ষমতা তারা বহন করে। তাদের আপনি কি করে ভাবছেন যে তারা, স্যাটার্ন তো এই সৌরজগতের মধ্যে তাকে এই ক্ষমতা প্রদান করেছে, হয়তো অন্য কোনো সৌরজগতের মধ্যে অন্য স্যাটার্ন আছে। সে তো আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে শিরোদাক্ষায় বিষ্ণু আছে, তার যে বৈকুণ্ঠ আছে, সেই বৈকুণ্ঠের দোয়ারপাল সে, গোলকের দোয়ারপাল নয়, বৈকুণ্ঠের দোয়ারপাল। গোলক সবার উচ্চে, অ্যাবভ বোর্ড, সেখানে সমস্ত কিছু কন্ট্রোল হচ্ছে। সেই শিরোদাক্ষায় বিষ্ণু দোয়ারপাল তারা। তো স্যাটার্ন বা তার কাছে কে, সান তার কাছে কে, কিছুই নয়, নাথিং বাট। সেই কারণে সে রাখতে পেরেছিল, ক্ষমতা তার কম নয়। আবার চন্দ্রহাস দিয়ে তার পায়েও আঘাত করেছিল স্যাটার্নের, কারণ ইন্দ্রজিতের দ্বাদশ ঘরে ঢুকে গেছিল সে। তো সেই কারণে শনির কাজটা কিন্তু ঠিক করে দিয়েছে। এই জন্যই সে স্যাটার্ন, সে হচ্ছে ধর্মের পরাকাষ্ঠা। না হলে ইন্দ্রজিৎকে হারানো সম্ভব ছিল না, এমনিতেও সম্ভব ছিল না। কিন্তু দ্বাদশ ঘরে সে একটা পা রেখে দিয়েছে, কয়েক মিনিটে সে ঢুকে গেছিল। যাই হোক, লাস্ট একটা অংশ আপনাদের বলে দিই। সেটা হচ্ছে যারা বিভিন্নভাবে বিনিয়োগ বা শেয়ার বাজারে এসব কিছু করতে চান, তারা কিন্তু এই সময় যা করবেন সব লং টার্মে, অন্তত 1 বছরের টার্মে করবেন, বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন। আমার এই ব্যাপারে খুব একটা কোনো ধারণা নেই। কোন সময় ফাইন্যান্সিয়াল হতে পারে সেই জায়গাটা সামান্য কিছু আমি বলে দিই, তাও কম বলি। এখন একটা জিনিস শুধু বলে দিচ্ছি, সেটা হচ্ছে নভেম্বর মাসে বা অক্টোবরের একদম ফ্যাগ এন্ড থেকে, মনে করুন মায়ের পুজো যখন আছে, মা কালীর পুজো যখন আছে, সেই সময় থেকে ডিসেম্বর মাসের মোটামুটি 3rd উইক, আমি বলবো 18 তারিখ অন্তত মিনিমাম, এই তারিখ পর্যন্ত শেয়ারে যারা ডেইলি ট্রেডিং করেন তারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বা ছক দেখে, যদি কোনো পণ্ডিত যদি কিছু বলে থাকেন যে এই অনুসারে তুমি করো, তবেই আপনি সেই অনুসারেই কাজ করবার কিন্তু চেষ্টা করবেন। নচেত কিন্তু অর্থ বিনষ্ট হওয়ার যোগ আছে। আর যত চেষ্টা করবেন এই সময় কনজারভেটিভ থাকার চেষ্টা করবেন। এই সময়টাকে বেশি আস্ফালন করলে কিন্তু তার পরিণতি গণ্ডগোল আছে। সবাইকে বলছি, মানে সবকটা ঘর মিলে তো পুরো পৃথিবী, অনন্ত ঘর সেখানে আছে। সবাই যদি একটু কন্ট্রোল থাকে তাহলে পুরো জায়গাটা ব্যালেন্স থাকে যতটা সময়, সেটুকু খেয়াল রাখবেন। আমি এবার যেটা বলে দেব সেটা হচ্ছে
একটু আপনাদের লগ্নভিত্তিক জায়গাটা বলে দেবো আর কি। এখানে রাশিভিত্তিক কিছু বলছি না, কারণ এটা দীর্ঘকালীন ব্যাপার। দেখুন, মেষের ক্ষেত্রে 10th এবং 11th লর্ড সে রাহু নক্ষত্রে বকরি থাকছে, রাহু দ্বাদশে আছে, শনি একাদশে বকরি রয়েছে এবং নবাংশেও রাহু কিন্তু দ্বাদশে অবস্থান করবে। তার ফলে আপনাদের যে চেষ্টা বল, অর্থাৎ যে কোনো কাজকে পরিণতি দেওয়ার জন্য আমরা যে অতিরিক্ত চেষ্টা করে থাকি, সেটা কিন্তু এ সময় বৃদ্ধি পাবে। আপনারা সব কাজে সফলতা পাবেন না এ সময়। আপনি হয়তো বলতে পারেন এটা তো সবসময় না, সবসময় প্রযোজ্য নয়। অনেক জেনুইন কাজ, আমি বারবার বলছি, আপনি জানেন সেটা হবেই, কিন্তু কাছে এসে কাজটা কেটে যেতে পারে বা কোনোভাবে ডিফার্ড হতে পারে, সেই ধরনের প্রবণতা কিন্তু এ সময় আছে। এবং স্যাটার্নকে দেখুন, স্যাটার্নের আসপেক্ট আছে আপনার 1st এবং 8th হাউসে। তো 8th হাউস সবসময় ট্রান্সফরমেশনকে দর্শায় এবং রাহুরও কিন্তু সেখানে দৃষ্টি আছে 8th হাউসে। তো তার ফলে আপনার মধ্যে যে শক্তি আছে সেটাকে প্রপার জায়গায় ইউটিলাইজ করবার চেষ্টা করুন। আপনি যদি চাকুরিজীবী হন, মনে করুন যে আপনি ফাইন্যান্সে চাকরি করছেন, তো ফিন্যান্সের এমন কিছু শেখার চেষ্টা করুন যেটা আপনাকে পরবর্তী 5 বছর পরে ডিভিডেন্ড দেবে। অর্থাৎ বর্তমানটা নিয়েই শুধু চলবেন না, সবসময় দূরে চিন্তা করুন। মানে whenever I am going to talk about Saturn, সেটা কিন্তু সবসময় প্রেজেন্ট নয়, প্রেজেন্টের থেকে দূরে এফেক্ট। শনি সবসময় মানে বীজ বপন এবং হারভেস্টিং দুটোরই একসাথে বলা হয়। আচ্ছা, স্যাটার্ন যেটা করবে সেটাকে জাস্টিস, যদি আপনার কিছু জায়গা থাকে সেটাকে কিছুটা অ্যাক্সেলারেট করবে। আপনার বকরি থাকাকালীন আপনার যদি কিছু ভুল হয়ে থাকে, কিছু ঘাটতি হয়ে থাকে, সেই জায়গাগুলোকে মেরামত করতে আপনাকে সাহায্য করবে। এবং এটা সব থেকে বেশি করবে সেটা হচ্ছে ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে কিন্তু আপনাকে সাহায্য করবে, কিন্তু খুব স্লো ম্যানারে করবে। যাদের কথাবার্তা বলার সময় ফাম্বলিং হয়, স্থানকাল পাত্রবোধ কম থাকে, এমন কিছু বলে দেন যেটা হয়তো বিতর্কের সৃষ্টি করে বা এক ধরনের রাফনেস তাদের মধ্যে কাজ করে, সেই জায়গাগুলোকেও কিন্তু পোলাইট করবার স্যাটার্ন চেষ্টা করবে। বাট খেয়াল রাখবেন, রাহুর কাজই হচ্ছে কিন্তু স্লিপ অফ টাং সবসময়। তো সেই ব্যাপারে যতক্ষণ বকরি আছে ততক্ষণ সাবধানে থাকবেন। হেলথে ফোকাস করতে হবে যতটা সম্ভব। কোন কোন অংশে? ডাইজেশন পোর্শনে শনি কোনো সময়, যেটা বলেছি, শনি অতিরিক্ত কোনো জিনিস খাচ্ছেন তো খেয়েই যাচ্ছেন, কেউ মানে কোনো বাজ বিচার নেই, যখন যা খুশি। হ্যাঁ, অনেকে মাঝরাত্রে খাচ্ছে, কেউ ভোর 5টায় খেতে শুরু করে দিল, কেউ মানে যদি 5টায় খান তো 5টাতেই খান, মানে নিয়ম অনুসারে খান। দুপুরের 1টার খাবার কেউ বিকেল 5টায় খাচ্ছে, এরকম হলে কিন্তু হেলথ খুব ভালো। শনি ডিসিপ্লিনের কারকতা, একদম একজন সোলজার যেরকম ডিসিপ্লিন সেরকম। শনির 10th হাউস দেখুন, ইজ রুম অফ দি মার্স। 3rd হাউস দেখুন, যেখান থেকে মানুষের চেষ্টা তৈরি হয়, কমিউনিকেশন তৈরি হয়, সেটাই হচ্ছে বল। মঙ্গলের মূল ত্রিকোণের ঘর এবং শনির নিজ ঘর সেটা। তার মানে শনি কি চাইছে? সেই বলটাকে সবসময় 10th হাউস দিয়ে প্রয়োগ করতে, তার অর্থাৎ সেই মঙ্গলের 8th হাউস দিয়ে প্রয়োগ করতে, যাতে সেটা পুরোটাই কর্মে কনভার্ট হয়। মানে শুধু আস্ফালন নয়, যাতে সেটা কর্ম হয়, সেটাতে কনসেন্ট্রেট করবেন যতটা বেশি। স্টুডেন্টদের জন্য বেটার আছে, হায়ার এডুকেশনের যোগ আছে। ধৈর্যটা সবসময় বজায় রাখবেন, না হলে কিন্তু ধৈর্যচ্যুতি থেকে সমস্যা হতে পারে। যাদের নার্ভাস সিস্টেমের প্রবলেম আছে, ডিমেনশিয়া আছে বা এই সংক্রান্ত মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবলেম আছে, তারা কিন্তু কোনো সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। এই বছর কিন্তু সব থেকে বেশি, যেটা আমি বলছি, হাড় এবং দাঁত রিলেটেড সমস্যা মানুষের হবে। হ্যাঁ, গত প্রায় 2.5 বছর ধরেই হয়েছে, 2.5 নয়, প্রায় 3.5 বছর, বৃহস্পতি কুম্ভতে থাকাকালীন সময় থেকে এবছর কিন্তু সব থেকে এক্সট্রিম পৌঁছাবে সেটা। যাদেরই সমস্যা আছে আগে থেকে প্রিকশনারি মেজার নেওয়ার চেষ্টা করবে। নতুন অপরচুনিটি আছে কাজের ক্ষেত্রে। বৃষর ক্ষেত্রে 9th এবং 10th কারক, রাহু 11th আছে এবং 10th রয়েছে আমাদের স্যাটার্ন। তো যারা আপনার ক্ষেত্রে পরামর্শ দেয়, মন্ত্রণা পরামর্শ দেয়, তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন যে সেই পরামর্শ নিয়ে চলা। পিতা বা পিতৃতুল্য যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের কথা শুনে চলবে।
শশযোগ তৈরি করার ফলে পিতার আজ্ঞা কখনো অমান্য করবেন না কোনো অবস্থায়, না শুনলেও নিউট্রাল থাকবেন, এটাতে সব থেকে খারাপ ব্যবহার, কোনো সময় বিরুদ্ধ মতে যাবেন না। প্রচুর প্রারব্ধ কর্মের ফল এ সময় আপনারা পাবেন, যা মোটামুটি গত ধরুন 28.5 বছরে করেছেন, এই সময় কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেটার আছে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির কিন্তু যোগ আছে। আমি যা বলছি তা 27 তারিখ থেকে ক্যালকুলেট করবেন, 27 যেন মাথায় থাকে। আমি 25 তারিখ অনুষ্ঠান করছি, 27। তো নতুন কিছু পেতে পারেন, বা স্পাউসের দিক থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তি হওয়ার যোগ আছে, সেটাও কিন্তু বেটার আপনার জন্য। এবং আপনি যদি পুরুষ হন তাহলে কিন্তু অফকোর্স স্পাউসের দিক থেকে পাওয়ার যোগ আছে, এবং সেক্ষেত্রে কিছু ইমুভেবল প্রপার্টি পাওয়ারও কিন্তু যোগ আছে, বা কোনো অর্নামেন্টস বা এই জাতীয় জিনিসও কিন্তু পেতে পারেন। কাজের জায়গায় একটু একটু প্রেশার অনুভব করবেন, বাট যদি দশা ভালো থাকে তাহলে সেটাকে কাটিয়ে চলে যাওয়ার মতন ক্ষমতাও কিন্তু তৈরি হবে। মাল্টিপল ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু নজর দেবেন, যারা কাজ করছে তাদের উপরে। হ্যাঁ, ইনজাস্টিস নয়, কিন্তু নর্মাল ভিজিলেন্স রাখার চেষ্টা করবেন। যারা বিভিন্ন রকম জাজ বা কোয়াসি জুডিশিয়াল কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অর্ডার এ সময় বেরোবে, যেটা কিন্তু সোসাইটির পক্ষে খুব বেটার আছে। এবং স্যাটার্ন সবসময় আপনার যে অংশ মূলত আপনার মানে 7th হাউসকে, যেহেতু সে ডাইরেক্টলি ডমিনেট করছে বাই রাহু, তার ফলে আপনি যদি ব্যবসা করেন বা ধরুন অনেকে 2-এর বেশি পার্টনার রয়েছে, তাহলে কিন্তু আইনগত যে লেখাপড়াগত যে জায়গাগুলো রয়েছে, যদি তারা ভাই বোনও হয় কোনো অসুবিধে নেই, সেই জায়গাটাকে কিন্তু প্রপারলি চেষ্টা করবেন ঠিক রাখার, নাহলে সমস্যা আছে। ব্লাড সুগার এবং প্রস্টেট এই দুটো থেকে সাবধান। মানে কুম্ভের ক্ষেত্রে, ক্ষমা করবেন, বৃষের ক্ষেত্রে, কন্যার ক্ষেত্রে এবং মকরের ক্ষেত্রে ডান দিকের কিডনি সেটা থেকে সমস্যা করতে পারে। হ্যাঁ, স্টোন জাতীয় প্রবলেমও কিন্তু আসতে পারে, বা কিডনি ডিসফাংশন যাদের আছে অলরেডি সেই সংক্রান্ত সমস্যা বেড়ে যেতে পারে। যদি হয় চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। মিথুনের ক্ষেত্রে বলে দিই 8th এবং 9th হাউসের এক্ষেত্রে কিন্তু হিউজ ট্রান্সফরমেশন হবে কাজের জায়গায়, এবং ট্রান্সফরমেশনটা এত বেশি হবে যেটা কিন্তু ইনসাবঅর্ডিনেশন তৈরি করে দিতে পারে, সেটা থেকে খুব সাবধান। হ্যাঁ, মানে বেশি উচিত কথা বা বেশি বসকে বোঝাতে যাওয়া এগুলো করবেন না। যদি একান্ত খুব প্রয়োজন হয় সেটাকে যথেষ্ট ডিপ্লোম্যাটিক্যালি এবং টেকনিক্যালি প্লেস করবার চেষ্টা করবেন, বা সব থেকে বেস্ট হয় না যদি বলতে পারেন তো। আচ্ছা, তার সাথে যেটা হবে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন, বা ধরুন যারা আছেন কোনো ইমুভেবল প্রপার্টি রিলেটেড কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সাবধান, এক্ষেত্রেও সমস্যা হতে পারে। কোনোভাবে ভুল সই হয়ে গেল বা কিছু ঘটতে পারে। আপনার জীবনে যদি কোনো অপোজিট জেন্ডার রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে, বা কোনো, আমি একটা শব্দ এখানে ইউজ করেছেন কিন্তু আমি সেটা করতে চাইছি না, এটাকে বলা হয় স্ক্যান্ডেল, আমি সেটা বলছি না। যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই বিষয়ে সাবধান থাকবেন এবং মূল্যবান করবার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সেটা থেকে প্রবলেম শুরু হতে পারে। হ্যাঁ, মনে রাখবেন এক্ষেত্রে প্রবলেম হওয়ার জায়গাটাই হচ্ছে এইখানে থাকাকালীন রাহুর সাথে, সেটা হচ্ছে জমি বাড়ি বা কোনো ইমুভেবল প্রপার্টি রিলেটেড বিবাদ, বা ধরুন কোনো অপোজিট জেন্ডার রিলেটেড বিবাদ, বা সাংসারিক ক্ষেত্রে বিবাদ। মানে এটা কিন্তু আমি কমন বলছি, সাংসারিক ক্ষেত্রে বিবাদ। মনে করুন দাদু ঠাকুমা পিতামাতার মধ্যে সন্তান কার কাছে কতটা পোর্শন সময় থাকবে, এরকম কোনো হাস্যকর জিনিস নিয়ে বিবাদ হতে পারে। বাড়ির ক্ষেত্রে কে কোন ফ্লোরে থাকবে সেই নিয়ে বিবাদ হতে পারে, ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ হতে পারে। এখানে কিন্তু মানি খুব একটা কার্যকরী ভূমিকা নেবে না, এক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে ব্যক্তি বা বস্তু, পয়সা নয়। আচ্ছা,
হার্ডওয়ার্ক এবং সিনসিয়ারিটি যদি মেনটেন করেন তাহলে কিন্তু 18 ডিসেম্বরের পর থেকে আপনাকে আস্তে আস্তে তার পরের 6 মাসের মধ্যে দারুণ গ্রোথ আপনাকে প্রদান করবে। শরীরের ক্ষেত্রে বলবো যাদের আর্থারাইটিস, রিউমেটয়েড আর্থারাইটিস বা ধরুন স্পন্ডিলাইসিস এই সমস্ত সমস্যা আছে, সাবধান থাকবে। আপার অ্যাবডোমেনে কিন্তু ডাইজেশন অঞ্চল নিয়ে সাবধান, এখানে কিন্তু প্রবলেম হতে পারে। আর একটা জিনিস বলে রাখি, যেটা কেউ যদি এই অংশটা শোনেন দয়া করে একটুখানি মার্ক করে দেবেন, সেটা হচ্ছে এই বছর কিন্তু ঠিক যেদিন গ্রহণ আসতে চলেছে আর এক সপ্তাহ পরে, তো 2 তারিখের পর থেকে কিন্তু মোটামুটি অলমোস্ট সমস্ত ঘরে আপনি দেখবেন 1-2জন সর্দি কাশিতে ভুগছে, এবং সেটা সামনের বছর প্রায় মার্চ মাস পর্যন্ত চলতে থাকবে। আমি মার্চ বলেছি খুব মানে করে বলেছি, অ্যাকচুয়ালি এটা চলা উচিত 1 বৈশাখ পর্যন্ত। খুব বেশি রকম চলবে, সর্দি কাশি লেগে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া। ফলে যাদের এই প্রবণতা আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, এবং এর খুব মানে পৌনপৌনিকতা মানে ফ্রিকোয়েন্সিজ উইল বি হায়ার আর কি, সাবধান থাকবেন। কর্কটের ক্ষেত্রে 7 এবং 8 নম্বর ঘরের অধিপতি শনি, তো 8th হাউসে বকরি হয়েছে, তার ফলে আপনার যত প্রারব্ধ কর্ম যেগুলো মোটামুটি আপনি অ্যানসেস্ট্রাল থ্রু দিয়ে পেয়েছেন, সেখানে কিন্তু আপনাকে সাবধান থাকা উচিত। এবং কোনো কাজ যদি মানে নট পারফর্মিং স্টেটে থাকে সেগুলোকে পারফর্ম করে নেওয়া উচিত রিগার্ডিং দোজ ম্যাটার্স আর কি। আচ্ছা, পাবলিক রিলেশন বা এই সংক্রান্ত কাজ যারা করেন, যারা পিআরওর কাজ করছেন, বা ধরুন কোনো অফিসে আপনি ফার্স্ট সেক্রেটারি হিসাবে কাজ করছেন, অফিসকে রিপ্রেজেন্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট নিজেকে আপনার যারা ক্লায়েন্ট আসছে তাদের সাথে প্রপারলি ডায়ালগ করা, বা সেটাকে আপনার বস পর্যন্ত ব্যাপারটাকে পৌঁছানো, অর্থাৎ কোঅর্ডিনেশনের কাজটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে করতে হবে, তাহলে সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, আপনি যদি পুরুষ হন তাহলে কিন্তু মেন্টাল স্ট্রেস আপনার অত্যন্ত বেশি থাকবে ডিউরিং দ্যাট পিরিয়ড। সেটা থেকে মানে করবার জন্য, মানে রিফ্রেইন থাকবার জন্য, যদি দীক্ষিত হন তাহলে মন্ত্রপাঠ করবেন, যদি সেটা না হন তাহলে চেষ্টা করবেন কোনো গুরুমন্ত্র বা সেটা নিয়ে পাঠ করার, বা আপনার ছক অনুসারে যদি কোনো রেমেডিয়াল পোর্শন থাকে সেটা করবার চেষ্টা করবেন। এই সময়টা অ্যাকচুয়ালি যারা খুব ভালো সময়ে আছেন তাদের জন্যও কত কটা নেগেটিভ, আর যারা নেগেটিভ আছেন সময় তাদের ক্ষেত্রে তো অবশ্যই নেগেটিভ। এই সময়টা ডিসিশন মেকিং এবিলিটি বা যে কোনো জায়গায় প্রপারলি কাজকে এক্সিকিউশন করার জায়গাটাকে ডিফাইন করে রাখবে, তো সে বিষয়ে সাবধান একটুখানি। হ্যাঁ, যত রকম যারা ধরুন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আছে, অকাল্ট সায়েন্স আছে, যারা ধরুন রিসার্চ ফেলোজ আছেন, ডিপ থট সাইকোলজি রিলেটেড কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে, কিন্তু প্রচুর বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে, খুব সহজে কাজ দিয়ে দেবে না। যাদের বয়স, এটা জেনারেল বলছি, কর্কটের ক্ষেত্রে নয়, যাদের বয়স মোটামুটি ধরুন 93 এন্ড থেকে যারা জন্মেছেন 95 প্রায় ধরুন পুজো পর্যন্ত, অর্থাৎ মীন রাশির শুরুর দিকে যাদের শনি রয়েছে, মোটামুটি 10 ডিগ্রির মধ্যে যাদের স্যাটার্ন আছে, তারা কিন্তু এই সময়টাতে খুব সাবধানে থাকবে। এই সময়ে নতুন যদি কোনো জব বা কাজ সেগুলোতে যদি প্রবেশও করেন, তো পরবর্তী 6 মাস খুব সাবধানে সেটাকে কাজ করবার চেষ্টা করবেন, নাহলে সমস্যা হতে পারে। আচ্ছা, আপনার মধ্যে ট্রান্সফরমেশন অফ এনার্জি আপনার কিন্তু স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, মতান্তর হতে পারে, মতভেদ হতে পারে, এবং সেটা কিন্তু একটু চরম জায়গায়ও যেতে পারে যদি দশা খারাপ থাকে কোনো কারণে, বা ছকে যদি পার্মানেন্ট কিছু প্রবলেম থাকে, সেগুলোকে ঠান্ডা মাথায় বসে মিটিয়ে নেবার চেষ্টা করবেন। আচ্ছা, যাদের বিভিন্ন লিগ্যাল কেস চলছে, মানে বাড়ি জমি সংক্রান্ত, বা ধরুন কোনো ব্যবসার ভাগ বাটোয়ারা সংক্রান্ত যদি কারোর যদি চলে, তারা এই সময়টা ভেরি কেয়ারফুল। কতদিন পর্যন্ত?
না, আমি বলবো সামনের বছর মার্চের মিড পর্যন্ত, বাট 18ই ডিসেম্বর পর্যন্ত একটু বেশি সাবধানে থাকবেন, তারপরে ব্যাপারটা ঠিক হতে থাকবে। আপনার একদম আপার চেস্ট পোর্শন থেকে বোথ দ্য লাংস, গলা, তার সাথে মিড লো মানে মিড অ্যাবডোমেন পর্যন্ত ডাইজেশন পার্টি, আর হচ্ছে যাদের নর্মাল অর্থোপেডিক রিলেটেড প্রবলেম রয়েছে তারা কিন্তু এই সময়টা একটু বেশি সাবধানে থাকবার চেষ্টা করবে। সিংহের ক্ষেত্রে 6-7 নম্বর ঘরের অধিপতি শনি, সে বকরি আছে, রাহুর নক্ষত্রে ঢুকেছে, রাহু অলরেডি 8th হাউসে রয়েছে এবং শনি 7th হাউসে বকরি রয়েছে। তো আপনার ক্ষেত্রে কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে সামাজিক মানে সোশিও পলিটিক্যাল, সোশিও ইকোনমিক, তার সাথে ধরুন যারা বিভিন্ন ধরনের ব্যবসা করছেন একটুখানি দূরবর্তী স্থানে বা অন্য দেশের সাথে, তাদের কিন্তু ভালো ডেভেলপমেন্ট এ সময় প্রদান করবে। হ্যাঁ, কোনোভাবে চেষ্টা করবেন কারুর থ্রু দিয়ে কোনো ইনফরমেশন বাইপাস না করতে, অর্থাৎ আইদার ইন পার্সন অথবা আপনি ওয়েট করবেন, নালে কিন্তু কোনোভাবে মিস ইনফর্মড হতে পারে বিষয়টা এবং আপনার ভাবমূর্তির ক্ষেত্রে সেটা এফেক্ট হতে পারে এবং পাবলিক ইমেজ কিন্তু ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে কিছু নয়, আপনি একটা লোককে একটা জিনিস, একটা কথা বললেন, কারোর হাত থ্রু দিয়ে একটা চিঠি পাঠালেন, হয়তো মেল করবেন না, কোনোভাবে অন্য কোনো সিক্রেসি আছে বা SMS না করলেন, সেটা কিন্তু ভুল ইনফরমেশন হয়ে যেতে পারে। এটা কিন্তু শুধু ইনফরমেশনের ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে না। আচ্ছা, পার্টনারের সঙ্গে আপনার স্পাউসের সাথে যতটা পারবেন, যদি ইডিওলজিক্যাল ভ্যালিউজ যদি ডিফারেন্টও হয় তাহলেও চেষ্টা করবেন যতটা সম্ভব সখ্যতা রেখে মেশা, না হলে কিন্তু এই সময় মাঝে মাঝেই কিন্তু মতান্তর হবে এবং খুব বেশি উচ্চ চিৎকার, মানে যারা ধরুন খুব আস্তে কথা বলে তাদের সাপেক্ষেও একটু বেশি চিৎকার, হাত ঝালা চিৎকার করে কথা বলে, হ্যাঁ, তারা কিন্তু তৈরি করবে। চিৎকার করে কথা বলা প্রসঙ্গে একটা কথা বলি, চিৎকার করে কথা বলে দুটো শ্রেণীর লোকেরা, যাদের ক্ষেত্রে মঙ্গল এবং বুধ ছকে ডিস্টার্ব আছে, আর যারা কানে শুনতে পায় না, এই দুটো শ্রেণীর লোক সে কম্পেনসেট করে। আর আরেকটা জিনিস দেখবেন, যেটা যারা জন্মান্ধ হন, যেমন ধৃতরাষ্ট্র মনে করুন, বহু মানুষ আছেন তো যারা জন্ম থেকেই দেখতে পান না, তারাও জোরে কথা বলে। কোনো মানুষ যদি সাডেন হয়তো জীবনের কোনো দুর্ঘটনা থেকে বা কোনো শারীরিক কারণে অন্ধ হয়ে গেলেন, তাহলে কিন্তু তার ডিস্টেন্স মেজারমেন্টটা থাকে। সে যদি একেবারেই ধরুন মানে গ্রে ম্যাটারলেস মানুষ হন, তাহলে কিছু বলার নেই। কিন্তু যে ধরুন দেখেই নিজে কতটা দূরে আছে জন্ম থেকে, সে জোরে কথা বলে। কেন বললাম জানেন এক্ষেত্রে? কারণ এক্ষেত্রে শনি আপনার 6th হাউসের লর্ড এবং স্যাটার্ন বিশেষত ওই অগাস্ট মাসের এন্ড থেকে যে টাইমটা বলেছি, সেই সময় কিন্তু যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে বা ধরুন পালস বেড়ে যায় কোনো কারণে, প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা যাদের আছে এবং যাদের বয়স মোটামুটি 46+, অর্থাৎ শনি থেকে শনি এখন মোটামুটি সমসপ্তমে রয়েছে, এরকম স্টেটে রয়েছেন, তাদের কিন্তু খারাপ দশা থাকলে কোনোভাবে স্ট্রোক বা সেটা মানে চোখে বা কানে হতে পারে এই সংক্রান্ত। এবং মঙ্গল এবং বুধ দুর্বল থাকলেই তাদের এই জায়গায় এফেক্ট বেশি হবে, সেটা থেকে একটু সাবধান থাকবেন এক্ষেত্রে। আর যত পারবেন হালকা খাবার খাবেন, নাহলে কিন্তু পেটের রোগ নিয়ে আগামী 5 মাস একটা দিন এমন যাবে না যেদিন গ্যাস অম্বলের সমস্যা আপনাকে না ভোগাবে, বা তার থেকেও বেশি কিছু হতে পারে যদি ছক দুর্বল থাকে। সুতরাং খাবারটা হালকা খাবেন, ভয়ের কিছু নেই, হালকা খাবার খেলেই আশা করি এই মুহূর্তের যা গোচর আছে তাতে আপনি সাপোর্ট পেয়ে যাবেন। কন্যার ক্ষেত্রে 5 এবং 6 নম্বর ঘরের, সে 6-এ আছে এবং সপ্তমে রাহু আছে। খুব খারাপ টাইম যাবে, কিন্তু ভেরি স্ট্রেসফুল টাইম যাবে। ফাইন্যান্সিয়ালি নয়, মানসিক যন্ত্রণার বাইরে বেরোতে পারবেন না আগামী 3 মাস। কোনো না কোনো কিছু আপনার মাথাকে
ভারাক্রান্ত করে রাখবে, সেটা যে কোনো কিছু হতে পারে। বিশেষত খুব কাছের কোনো সম্পর্ক থেকে কিন্তু বেশি আছে। যাদের ক্ষেত্রে শনি কেন্দ্রে অবস্থান করছে বা কোনো কারণে গণ্ডান্ত আছে বা কোনো কারণে রাহুকেতু যুক্ত হয়ে অবস্থান করছে, শাপিত দোষের মধ্যে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতা বেশি বৃদ্ধি পাবে। আর যাদের ক্ষেত্রে নেই, বা ধরুন শনি মঙ্গল একসাথে 4 ডিগ্রির মধ্যে অবস্থান করছে একই নক্ষত্রে এবং সেটা কোনো জলকারক ঘর, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেওয়ার যোগ রয়েছে। তো মেন্টাল পিস কিছুতেই দেবে না, দুটোই কিন্তু নষ্ট করবে, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। তো সব থেকে বেটার হয় যাদের ক্ষেত্রে মন্ত্র নেওয়া আছে তারা মন্ত্র জপ করবেন, তাহলেই সাবধানে এবং শান্তিতে থাকতে পারবেন যতটা সম্ভব। নর্মালি কিন্তু আপনি যখন সময়টা চলে যাবে না, তখন দেখবেন অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কিছুই ছিল না, আপনি অহেতুক সমস্যাগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে সেগুলো থেকে বাইরে বেরোতে পারবেন না যদি খুব অন্তর্দৃষ্টি সম্পন্ন না হন। তো সেটা হওয়ার চেষ্টা করুন, তাহলেই বেটার আছে। প্রচুর কাজ আসবে, প্রচুর অপরচুনিটি আসবে, প্রচুর বিবাহযুক্ত যাদের বয়স আছে সেক্ষেত্রেও কিন্তু কিছু যোগ আপনার তৈরি হওয়ার ক্ষেত্রে দেখাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রফিট এবং লস এই দুটোই কিন্তু এখানে একই ধাপের উপরে বসে আছে। অর্থাৎ ওয়ান রং স্টেপ আপনাকে ডুবিয়ে দিতে পারে, রাইট স্টেপ আপনাকে গেইন দিতে পারে, কিন্তু মেন্টাল পিস দেবে না কিছুতেই। মেন্টাল পিসটা আপনাকে করতে হবে, মানে অ্যাচিভ করতে হবে বাই এনি মিনস, কোনো না কোনোভাবে। যাদের অর্থোপেডিক সমস্যা আছে খুব সাবধান, যাদের যেসব জাতিকাদের লোয়ার অ্যাবডোমেনে বা রিপ্রোডাক্টিভ অর্গানসে কোনো প্রবলেম আছে সাবধান। চোখের যাদের পাওয়ার খুব রেইজ করছে বা স্কিন রিলেটেড সমস্যায় ভুগছেন তারাও কিন্তু সাবধানে থাকবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন, গাফিলতি করবেন না। তুলার ক্ষেত্রে বলে দিই 4th এবং 5th নম্বর ঘরের কারক শনি সে বকরি হয়ে যাচ্ছে এবং রাহুর নক্ষত্রে আসছে। এই সময়টা আপনাকে কিন্তু সমস্ত যে ন্যাচারাল যে সোর্স আছে সেই সোর্স থেকে কিছু দিনের জন্য কাট অফ করবে, বেশি দিন নয়। আমি বলবো যে মোটামুটি নভেম্বরের প্রায় এন্ড পর্যন্ত আপনাকে অনেক জায়গা আপনি জানেন যেখান থেকে কাজ হতে পারে, আপনার ক্ষেত্রে পজিটিভ প্যারামিটার দিতে পারে, সেগুলোর থেকে কিন্তু আপনারকে বঞ্চিত করবে এবং আপনাকে ঘরের দিকে মানে গৃহ সংক্রান্ত জায়গার দিকে আপনাকে বেশি ইনভলভ করবে। অর্থাৎ বাড়ির কাজ, বাড়িতে কোনো এক্সটেনশন হতে পারে, বা সন্তানের লেখাপড়া বা স্পাউসের ফিউচার, এই সমস্ত রিলেটেড কাজকর্মের মধ্যে আপনি নিজেকে বেশি ইনভলভ কিন্তু করে নেবেন দেন বাইরের কাজ। যারা বিভিন্ন রকম কেমিক্যাল, মেডিসিন, ফার্মাসিউটিক্যাল এই সমস্ত জিনিসের কাজ করছেন, আমি নর্মালি বলেছি এখানে এই সমস্ত জিনিসের বৃদ্ধি বা গ্রোথ, হসপিটাল এগুলোর ক্ষেত্রে কিন্তু ডায়াগনস্টিক সেন্টার এগুলোর ক্ষেত্রে ন্যাচারাল গ্রোথ আছে, তুলার ক্ষেত্রেও ন্যাচারাল গ্রোথ আছে। আপনি যদি পেশায় কোনো চিকিৎসক বা চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাকে অর্থনৈতিক বেনিফিট এ সময় যথেষ্ট দেবে, কিন্তু মানসিক শান্তি কিন্তু দেবে না। মানসিক শান্তি কন্যার সাথে একটাই ডিফারেন্স আছে, কন্যা হচ্ছে কাজের সময়ও মেন্টাল ডিপ্রেশনে থাকবে, সব কাজ হওয়া সত্ত্বেও। আপনার ক্ষেত্রে কিন্তু কাজ না হওয়ার জন্য ডিপ্রেশনে থাকবেন, বেশ কিছু আউটার সেকশনের কাজ আপনার হবে না। তো সেই জায়গা থেকে চিন্তা করবেন না, এটা জাস্ট 1.5-2 মাসের ব্যাপার, তারপরে দেখবেন কাজ হতে চলেছে। বাড়িকে এ সময় দিন, এই সময়টাকে বাড়ির স্পাউসের সাথে, সন্তানদের সাথে, পিতামাতা, ভাই বোনদের সাথে কাটানোর চেষ্টা করুন। একটাই পজিটিভ জিনিস আছে, যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, স্পেশালি কোনো ভোগ্যপণ্যের জিনিস, ইলেকট্রনিক্স গুডস এই সমস্ত বানান, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় ভালো ডেভেলপমেন্ট দেবে। যেগুলো হাউস হোল্ডে ব্যবহার হয় তাদের ক্ষেত্রে কিন্তু ভালো বেনিফিট দেবে, বা তার কোনো সাপ্লায়ারের কাজ করছেন, ডিস্ট্রিবিউটরের কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে। যারা জুতো সংক্রান্ত কোনো শুজ, সেটা মেডিকেটেড শুজ হোক, কোনো ফ্যাশনেবল শুজ হোক, বা শক্স এই সমস্ত জিনিসপত্র বানান, বা হ্যান্ড গ্লাভস যেগুলো বানানো হয়,
তাদের ক্ষেত্রেও কিন্তু বেনিফিট দেবে। যারা বিভিন্ন লাইট মানে এমিশন আর কি, তাদের ক্ষেত্রেও পজিটিভ ফল প্রদান করবে এ সময়। জবসের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার বা শিফটিংয়ের যোগ আপনার এ সময় রয়েছে। বৃশ্চিকের ক্ষেত্রে বলে দিই 3 এবং 4 নম্বর ঘরের লর্ড, 4 নম্বরে বকরি হচ্ছে। তো রাশি ধরে যারা করছেন তারা তো জানেন ঢাইয়া চলছে। আমি বারবার বলেছি ঢাইয়ার এফেক্ট সবার ক্ষেত্রে হয় না, সুতরাং ঢাইয়া নিয়ে কেউ বেশি, এই শব্দগুলো না অ্যাকচুয়ালি পশ্চিম ভারত এবং উত্তর ভারতে বেশি প্রচলিত ছিল। এখন যেহেতু ধরুন সবাই খুব দ্রুত কমিউনিকেশন করতে পারে, আজ থেকে 15 বছর আগে বা 18 বছর আগে লোকে এইসব খুব মুষ্টিমেয় লোক, লোকে বলাটা ঠিক নয়, মুষ্টিমেয় লোক এই ঢাইয়া কথার মানে জানতেনই না তারা, এগুলো পরে মাইগ্রেট হয়েছে আর কি। তো যাই হোক, এর যখন কোনো জিনিস জানবেন এসছে তা সেটা পুরো পড়ে নেবেন। তো সব ক্ষেত্রে এটা এফেক্ট করে না। আপনাদের ক্ষেত্রে এই সময় অ্যাপ্রিহেনশন বলুন, ফেয়ার বলুন, কোনো কারণে জব চলে যাওয়ার বা জবলেসনেস হওয়ার, বা ধরুন ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্টিভিটি ফল করছে, বা কোনো কারণে ক্লায়েন্ট চলে যাচ্ছে, সেই ধরনের কিন্তু একটা ফেয়ার আপনার ক্ষেত্রে কাজ করবে এবং অসম্ভব রকম একটা ইনস্টেবিলিটি, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালিও ফিজিবল, মেন্টালিও ফিজিবল, দুদিক থেকে, বা অনেক সময় মেন্টালি বেশি ফিজিবল হওয়ার কিন্তু যোগ রয়েছে। যারা মনে করুন বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ক্রিয়েটিভ থটস দেবে, কিন্তু সেটা খুব স্লো এক্সিকিউশন হবে। বহির্জগতে মানে যার দ্বারা আপনি সবার সাথে সম্পর্ক স্থাপন করছেন, সেই জায়গায় কিন্তু বেশ পজিটিভ জায়গা দেখতে পাবেন, কিন্তু আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে দেখবেন জায়গাটা কিন্তু খুব একটা ফ্রুটফুল পজিশনে অবস্থান করছে না, সেটা গন্ডগোলই করবে। যারা বিভিন্ন ধরুন ওকালতি পেশা, যারা ধরুন বিভিন্ন রকম ধরুন কাউকে কোনো কাউন্সিল করছেন যে কোনো ব্যাপারে, বা ধরুন যারা নর্মাল কাউন্সিলর আছেন, যারা ধরুন বিভিন্ন হিলিং করেন সেই রিগার্ডিং কাজ, তাদের ক্ষেত্রে বেটার আছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যারা কাউন্সিলরের চেয়ারে বসে আছেন তারা কিন্তু আপনার যে রোগী বা আপনার যে যিনি এসেছেন তাকে মানসিকভাবে বোঝার চেষ্টা করবেন। সম্পর্কটা যদি মেন্টাল না, আপনি তার হিল করতে পারবেন না, কিন্তু রাহু আপনাকে পুরোপুরি ব্যাহত করে দেবে সেই কাজ থেকে, সেটা থেকে সাবধান। আপনার ওল্ড এজ প্ল্যানিং, সেই ওল্ড এজ প্ল্যানিং এ সময় কিন্তু বেটার নিতে পারবেন। আপনার সে একদম প্রাইমারি মানে খাদ্য বস্ত্র বাসস্থানের মতন প্রাইমারি নিডস যেগুলো আছে, তারপরে শিক্ষা এবং স্বাস্থ্য, এই রিলেটেড জায়গায় কিন্তু আপনি কাজকর্ম করতে পারবেন বা এগুলোকে আপনি ইন্টেন্সিফাই করতে পারবেন বেটার দিকে। বৃহস্পতিও বকরি থাকবে এই স্টেটে 9 তারিখ থেকে, আগামী অক্টোবর মাসের 9 তারিখ থেকে। তো এবং বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্র থেকে কিছুদিন পরেই 26-27 তারিখের অক্টোবরের পরেই ও পুনরায় চন্দ্রের নক্ষত্রে চলে যাবে। এই সময় কিন্তু আপনার একটা ইনসিকিউরিটি বোধ বা ইমোশনাল অ্যাক্টিভিটিসটা বেড়ে যাবে এবং বহু জায়গায় এমন কিছু ভুল পদক্ষেপ নিয়ে নিতে পারেন যেটা কিন্তু আপনার পাবলিক ইমেজ, বা ধরুন আপনি কোনো কোম্পানি চালাচ্ছেন সেক্ষেত্রে আপনি হয়তো লোন নিতে চাইছেন, তো আপনার কোনো ভুলের জন্য আপনার প্রোডাক্ট নষ্ট হলো, আপনার ক্রেডেনশিয়াল নষ্ট হলো, এই ধরনের গন্ডগোল হওয়ার কিন্তু আপনার ক্ষেত্রে যোগ আছে। হার্টের দিকে নজর রাখবেন, বাম দিকের লাঙের নজর রাখবেন এবং এন্ডোক্রিন গ্ল্যান্ডসের ক্ষেত্রে কিন্তু নজর রাখবেন। ধনুর ক্ষেত্রে বলি, সেকেন্ড এবং থার্ড হাউসের লর্ড সে থার্ড হাউসে আছে, সে কিন্তু আপনার ফ্যামিলির জায়গাটাকে দুদিক থেকে বেটার করবে, একদিক থেকে নেগেটিভ করবে। সেটা হচ্ছে আপনার ন্যাচারালি দেখবেন ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং, একটা গ্রুপ তৈরি হয়ে এবং সেটা অ্যাজ এ হোল কাজ করবার মতো মানসিকতা তৈরি হবে, কিন্তু সেখানে একজন দুজন এমন কিছু একটু ইল থটসের মানুষ থাকতে পারে যারা কিন্তু এই জায়গাটাকে মানে একটা গুচ্ছ তৈরি করতে দেবে না, তাদের মধ্যে ডিসইন্টিগ্রেশন করিয়ে দেবে।
এটা ছোট পরিবারের ক্ষেত্রে হবে না, যাদের ক্ষেত্রে পরিবার বড় বা বন্ধু বান্ধব অনেকের মিলে একটা ক্লাস্টারে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি হবে। যারা বিভিন্ন ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি বা ধরুন লোন বা এই সমস্ত ব্যবসা করছেন, যে সমস্ত মানে লেজিটিমেট আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বেটার ফল প্রদান করবে আপনাদের। হ্যাঁ, কোনো ধরুন আপনি কাউকে একটা লোন দিয়েছেন কোনো বাড়ি বা জমি কেনার জন্য, ভাষায় মনে রাখবেন যে এখানে কিন্তু ইনমুভেবল প্রপার্টির কিছু যোগ অবশ্যই থাকতে হবে, এবং সেই রিগার্ডিং যদি কোনো লস দেখেন, মানে এতদিন আসছে না, তখন দেখবেন এখন টাকা আসছে বা আসার মতন জায়গা তৈরি হবে। নিজেকে যত পারবেন যতটা সম্ভব কাজের ব্যতি রেখে এক্সপোজারে যাবেন না, তাহলে কিন্তু আপনার সৌমিন এনিমিস তৈরি হবে, অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এবং মেন্টাল পিসকে আপনার একদম ড্যামেজ করে দেবে, এবং মাঝে মাঝে কিছু হঠকারিতাও তৈরি করবে, এবং সেই হঠকারিতার দ্বারা তৈরি হওয়া যে কাজ সেটা কিন্তু আপনাকে আরও হতোদ্যম করবে, এবং ভীষণভাবে লো কনফিডেন্ট একটা স্টেটে কিন্তু আপনি এক্ষেত্রে অবস্থান করবেন। সেটা থেকে একটু সাবধান থাকবার চেষ্টা করবেন। শারীরিক জায়গা, স্পেশালি নার্ভাস সিস্টেম, হজম শক্তি সংক্রান্ত জায়গা, কোমর অংশ যেখানে পেশি এবং স্নায়ু দুটোই ইনভলভড আছে, সেই সমস্ত জায়গা, শরীরে ক্যালসিয়ামের সমস্যা যদি থাকে সেই সংক্রান্ত সমস্যাগুলো থেকে একটু সাবধান থাকবেন, বা তেমন বাড়াবাড়ি হলে বা তেমন যদি বোঝেন যে চিকিৎসকের পরামর্শ নেবেন। একটা জায়গা শুধু আমি বলে দেবো, এই সময় এই ফেজটাতে আপনার কাছে যদি অতিরিক্ত অর্থ থাকে, কাউকে কখনো ধার দেবেন না, কাউকে এমনি পয়সা দিতে পারেন, এই সময় যদি পয়সা বেরিয়ে যায় সেই পয়সা কিন্তু উল্টো দিকে আসবে না, বা আসলেও সেটা ধরুন কার্যকরী সময় নাও আসতে পারে। মকরের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড হাউসের লর্ড। সেকেন্ড হাউসে থাকছে রাহু, থার্ড হাউসে আছে এবং নক্ষত্র বিনিময় অবস্থায় আছে। এক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে অসম্ভব ক্লেশ বা বিবাদ তৈরি হতে পারে। একদম কোর ফ্যামিলি, পিতামাতা সন্তান সন্ততি তাদের মধ্যে, বা স্বামী স্ত্রীর সন্তান সন্ততির মধ্যে একদম কোর এরিয়াতে গন্ডগোল হতে পারে, এবং গন্ডগোলটা অনেক বেশি মানসিক, মেন্টাল ফিলিং, মানে একে অপরের মেন্টাল চাহিদা সেটা ঠিক করে ফুলফিল না হওয়া, সেই সংক্রান্ত জায়গা থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এবং সেটাকে চেষ্টা করবেন নিপ ইন দ্য বাড, শুরুতেই জিনিসটাকে থামানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু ওটা বাড়তে থাকবে। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে বেটার আছে, বিশেষত যারা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত রয়েছেন, কোনো ফিমেল বিউটি প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, কোনো কেমিক্যাল, কোনো মেডিসিন, কোনো মেশিনারি, কোনো কিছু প্রকিউরমেন্টের সাথে যুক্ত রয়েছেন, এমন কোনো সার্ভিস সেক্টর যেখানে যোগা, প্রাণায়াম, কোনো রকম অল্টারনেটিভ মেডিসিনের কাজ করছেন, সেই সমস্ত সেক্টরে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট আপনার আছে। হ্যাঁ, আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ভ্যালিউজ, আপনার ট্রেডিশন, সেগুলোর মধ্যে একটা মেলবন্ধন হয়ে কাজ করবার মতন মানসিকতার ক্ষেত্রে তৈরি করবে। যদিও শনি অনেকটা উপরে আছে, আরও 2-3 ডিগ্রি নিচের দিকে থাকলে, অর্থাৎ যদি সেটা মকর রাশির নবাংশে থাকতো তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা আরও বেশি দিত। যাই হোক, এক্ষেত্রেও দেবে, মোটামুটিভাবে আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন। কোনো পুরনো কোনো কাজ যেটা আপনার থেকে চলে গেছিল সেটা কিন্তু আবার রিটার্ন করে আপনার লাইফে আসতে পারে। আপনার ক্ষেত্রে সব থেকে গন্ডগোল হবে যদি ছকে যদি কোনো কারণে মঙ্গল বকরি থাকে, যে কোনো ঘরে বকরি থাকে এনি, বা বকরি হওয়ার মতো স্টেটে আছে, বা বকরি থেকে জাস্ট মার্গি হয়েছে মোটামুটি 15-18 দিনের মধ্যে, এরকম স্টেটে যদি থাকে, এবং বৃহস্পতি যদি কখনো বুধ বা চন্দ্রের ঘরে থাকে, হয় মিথুন বা কন্যা বা কর্কটের ঘরে, তাহলে কিন্তু আপনি শারীরিক এবং মানসিকভাবে বেশ যত্ন নেবেন এ সময়, তাহলে কিন্তু গন্ডগোল করবে। বিশেষত মেন্টাল ইনস্টেবিলিটি এবং মেন্টাল যে ধরুন আমাদের স্ট্রেস নেওয়ার যে ক্ষমতা, এটা কিন্তু ভীষণভাবে কমিয়ে দেবে এক্ষেত্রে, এবং সেটা থেকে পারিপার্শ্বিক
সমস্যা হতে পারে, পরিবারের মধ্যে সমস্যা হতে পারে, বা আপনি যেখানে কাজ করছেন সেই কাজের পরিবেশে আপনার একটা বাজে রেপুটেশন হতে পারে, কারোর ক্ষেত্রে কোনোভাবে ইনসাবর্ডিনেশন হতে পারে। দশা খারাপ থাকলে কিন্তু এর থেকেও একটু বেশি নেগেটিভ হতে পারে, তো সেই ব্যাপারটাতে সাবধান। ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোর দিকেই নজর রাখবেন। ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে আমি বলবো এন্টায়ার হজম শক্তি সংক্রান্ত জায়গা, আপনার কোলন সেক্টরকে খেয়াল রাখবেন, কিডনি সংক্রান্ত জায়গাকে খুব নজর দেবেন। বয়স যাদের মোটামুটি ধরুন 45 থেকে 50, এতটাও নয়, 45-40 ক্রস করেছে, তারা প্রস্টেটের সমস্যা যদি ভোগ করেন কোনোভাবে বা হালকা বোঝেন শুরু হচ্ছে, সাবধান থাকবেন। সাইনাস জাতীয় সমস্যা, মাথা যন্ত্রণা বা কোনো কারণে যদি বেশি হয় চিকিৎসকের পরামর্শ নেবেন। চিৎকার চেঁচামেচি যদি কোনো কারণে মনে করছেন যে আপনার ভালো লাগছে না, বা নিজেকে একটু কোনোভাবে ইন্ট্রোভার্ট একটা স্টেটে নিয়ে যাওয়া, লোনলি করে নেওয়া নিজেকে, এরকম ধরনের যদি মনে হচ্ছে, তো কোনো সেরকম চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। যদি এটা বেশি হয় বা কোনো দরকারি কথাও বলতে ইচ্ছা করছে না, সেরকমও যদি সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। বা পায়ের দিকে নজর রাখবেন, যদি কোনোভাবে সাইটিকা বা অন্য কোনো সমস্যা অলরেডি বা পায়ে থাকে তাহলে কিন্তু বেশি নজর দেবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, ফার্স্ট এবং 12th হাউসের লর্ড ফার্স্ট হাউসে রয়েছে এবং দ্বিতীয় রাহু রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি তথা ফ্যামিলি রেসপন্সিবিলিটি দুটোই কিন্তু আপনার প্রচণ্ডভাবে বেড়ে যাবে, এবং পরিবারের মধ্যে আপনি কিন্তু একটা একটা পায়োনিয়ারিং রোল আপনাকে প্লে করতে হবে সব কিছুকে ব্যালেন্স করবার জন্য। একটা অফিসিয়াল চাপ বা ব্যবসাগত চাপ, আপনি সেলফ এমপ্লয়েড হলে সেখানকার চাপ, অর্থাৎ মানি আর্নিংয়ের একটা প্রেশার, বা সেই সংক্রান্ত শুধু মানি আর্নিং না, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব নির্বাহ করার একটা জায়গা। তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সেই দায়িত্ব নির্বাহ করতে গিয়ে যে স্ট্রেস, মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস, সেটা নিতে হবে, এবং পরিবারেও এসে পরিবারের মধ্যেও কিন্তু একটা শান্তি বজায় রাখতে হবে। পরিবারের অনেক ব্যক্তি এরকম হতে পারে যে কিন্তু জিগজ্যাগ ভাবে চলতে পারে, আপনাকে কিন্তু খুব কৌশলে জায়গাটাকে মানে রিঅর্গানাইজ করতে হবে, এবং কোনোভাবে যেটা যাতে হাতের বাইরে না যায় সেটা খেয়াল রাখবেন। খুব ধীর সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত কঠিন নেবেন কিন্তু ধীর নেবেন, এবং লং টার্ম নেবেন, কোনো শর্ট টার্ম নেবেন না, তাহলে কিন্তু পরিবারের এই সমস্যা সহজে মিটবে না। বাইরের যে সমস্যা আছে সেটা বাইরে রেখে দিন, বাইরের সমস্যাটা, ঘরের সমস্যাটা কিন্তু এখন অতিরিক্ত মাত্রায় দেখা দেবে, কারণ মঙ্গল 20 তারিখের পর থেকে অক্টোবর মাসে শনির ওপরে ডিরেক্ট দৃষ্টি দেবে, এবং মকরের ঘরেও দ্বাদশেও দৃষ্টি থাকবে। সুতরাং গৃহ সংক্রান্ত সমস্যা কিন্তু বেশি রকম বাড়বে, ঘরের মধ্যে মনোমালিন্য, সেই জায়গাগুলো। যারা ধরুন কোনো কোনো ধরুন আর্মিতে, কোনো কোনো ফৌজে চাকরি করছেন, বা ইভেন পুলিশেও কাজ করছেন, তাদের ক্ষেত্রে কম্পারেটিভলি বেটার ফল দেবে। বা ধরুন খুব কোনো সেইলার হিসেবে কাজ করছেন, জলের মধ্যে দীর্ঘদিন থাকার মতন অবস্থা আপনাদের হয়, সেরকম জায়গায় কঠিন কাজ, যেগুলো মাইনিংয়ের কাজ করছেন কোনো জায়গায়, বা কোনো খুব উচ্চতায় আর কি, ধরুন আপনি ইঞ্জিনিয়ার কিন্তু আপনাকে কোনো হায়ার অল্টিটিউডে কোনো ব্রিজ বানাতে হচ্ছে, কোনো টানেল বানাতে হচ্ছে, সেখানে আপনি কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ডেভেলপমেন্ট দেবে। যারা বিভিন্ন টেকনোলজির সাথে যুক্ত ফিল্ডে কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে। যারা বিভিন্ন রকম একদম জীবনদায়ী ওষুধ তৈরি করছেন, যে সমস্ত রোগ হলে মোটামুটি আমরা জানি মানুষ আর সারভাইভ করে না বলে আমাদের একটা নোশন আছে, সেই সমস্ত ওষুধ যারা তৈরি করেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফল পাবেন। মানে ভালো ফল আপনার লভ্যাংশে নয়, ভালো ফল আপনি পাবেন হচ্ছে সেটা যে মেডিসিন তৈরি করবেন তার দ্বারা মানুষও তার সফলতা পাবে, এবং আপনিও তার লভ্যাংশ পাবেন। দীর্ঘদিন ধরে যদি কোনো ক্রনিক রোগে আপনি ভুগছেন, যে কোনো রকম শরীরের বেসিক জায়গায়, অন্তত শরীরের মেজর অর্গানে যদি ভুগতে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই
চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময় আপনার কিছু ইমুভেবল প্রপার্টি ইনক্লুশনের যোগ আছে, বাট সেটা খুব বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আসবে। প্রপার্টি থেকেও আসতে পারে, সময় স্পাউসের ফ্যামিলি থেকেও আসতে পারে। যেটাই হোক না কেন সেটাকে গ্রহণ করবার চেষ্টা করবে, কিন্তু বুদ্ধি দিয়ে করবার চেষ্টা করবে। আর কোনো দূরবর্তী স্থানে যাওয়ার সময় কন্টিনজেন্সি সবসময় সাথে রাখবেন। মিনের ক্ষেত্রে বলে দিই, 11th এবং 12th হাউসের লর্ড সে 12th হাউসে রয়েছে এবং আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে রাহু রয়েছে। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে অ্যাবারেটিভ থটস আপনার মধ্যে আসবে, যেগুলো কিন্তু আপনার যে পাত আছে সেই পাত থেকে আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। বা কিছু ক্ষেত্রে আপনার ধৈর্যচ্যুতি বা ধরুন একটানা একটা কাজের সাথে লেগে থাকতে গেলে যে মানসিক অবস্থার দরকার হয়, সেই জায়গায় কিন্তু কিছু ব্রিজ করবারও চেষ্টা করবে। সেটা থেকে সাবধান থাকবেন, বিশেষত যারা খুব গুরুত্বপূর্ণ পেশায় রয়েছেন, যেগুলো খুব মানুষের জীবন বা জীবিকার সাথে যুক্ত, সেরকম পেশার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার ক্ষেত্রে কিন্তু এমন কোনো সিচুয়েশন তৈরি হতে পারে যার দ্বারা কিন্তু আপনি আপনার কাজের ডোমেইন পুরো চেঞ্জ করে নিতে পারেন, এরকম ধরনের প্রভিশনও কিন্তু এখানে শো করছে। পাবলিক যারা ধরুন বিভিন্ন পারফরমেন্স করেন, বিভিন্ন ধরুন আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বেটার এফেক্ট আপনি কিন্তু পাবেন। তার সাথে ধরুন কমিউনিকেশন বা ধরুন আইটি ইন্ডাস্ট্রি, এই সমস্ত কাজের সাথে আছেন তারাও বেটার পাবেন। যারা বিভিন্ন ধরুন জুডিশিয়ারির সাথে যুক্ত রয়েছেন বা ধরুন ইন্ডাস্ট্রিয়াল লয়ের সাথে যুক্ত, কর্পোরেট লয়ের সাথে, তারাও কিন্তু এ সময় বেটার ইফেক্ট পাবেন। আর নতুন কোনো ভেঞ্চার যদি এই সময় শুরু করতে চান, আমি প্রত্যেককেই বলবো ডিসেম্বরের অন্তত 18 তারিখের আগে কিছু না করার। এটা হচ্ছে মিনিমাম টাইম স্প্যান কিছু না করার। আর যারা অলরেডি স্টার্ট করে দিয়েছেন হয়তো কোনো না কোনোভাবে, তারা এই সময়টাতে খুব সাবধানে বিষয়টাকে চালিয়ে নিয়ে যাবেন, কারণ একটুখানি কিন্তু জলের মধ্যে প্রবাহ রয়েছে, ফলে খুব সাবধানে চালাবেন এ সময়। আচ্ছা, মানি আসবে কিন্তু খুব টাইট ওয়েতে আসবে, হ্যাঁ, যতটা প্রয়োজন আসবে, কিন্তু খুব স্মুথ সেলিং ওয়েতে কিন্তু আপনার কাছে আসবে না। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। জীবনে কিন্তু কোনো নতুন ব্যক্তির প্রবেশ এ সময় ঘটতে পারে, সেটা আপনি বুঝে সেটাকে করতে পারেন। আচ্ছা, যারা মনে করুন কোনোভাবে এমন কোনো পেশার সাথে যুক্ত আছেন যেটা ধরুন ড্রাফটিংয়ের কাজ করে দেন কাউকে, কারো দলিল লিখে দিলেন, কারো করলেন, এই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব সতর্কতা এবং এবং যাকে বলে একদম ডিটো কপি করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। সন্তানের জন্য কিন্তু একটা অদ্ভুত রকমের সেন্স অফ ইনসিকিউরিটি আপনার ক্ষেত্রে কিন্তু কাজ করবে কোনো না কোনোভাবে, এবং সেটা কিন্তু অনেক ক্ষেত্রে যদি আপনার কোনো কারণে চন্দ্র এবং মঙ্গল ছকে যদি কোনো কারণে উইক হয় বা একটু মাত্রা অতিরিক্ত উইক হয়, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকেও টার্ন করে নিতে পারে। অর্থাৎ ওটা এক ধরনের আপনার একটা বিলাপ হয়ে যেতে পারে, সারাদিন আপনি সেই সংক্রান্ত কথাবার্তাই কিন্তু বলতে থাকবেন। তো সেই ব্যাপারটা নিয়েও একটু সাবধান থাকবার চেষ্টা করবেন। যতটা প্রয়োজন ততটা করুন, তার বেশি নয়। বাইরে থেকে যদি কোনো কাজের যোগ আসে, সেটা যাওয়ার আগে ভালো করে ব্যাপারটা বুঝে শুনে তারপরে যাবেন। বাড়ি থেকে মোটামুটি বা যেখানে কাজ করছেন সেখান থেকে 250-300 কিলোমিটারের বাইরেই যদি কাজ করতে যান, তাহলেই সাবধানতা অবলম্বন করবেন। পেট সংক্রান্ত জায়গা থেকে খুব সাবধানে, এন্টায়ার অ্যাবডোমেন সাবধানে থাকবেন। নমস্কার।